সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আছো তো আমার সঙ্গে নাকি? অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, অনেক দিন, সুদীর্ঘ কয়েক মাস পরে। তো দেশ এবং দেশের বাইরে সকল শিক্ষার্থী বন্ধুরা যারা আমাকে শুনছো, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার, অ্যাম্বিশন কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে? তো আমরা ক্লাসে যাব। তো শুরুতেই তোমরা আশা করছি এই পৃথিবীব্যাপী যে বৈশ্বিক দুর্যোগময় পরিস্থিতি, কোভিড-19 তথা করোনা, এই করোনা কাল আমাদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। তারপরেও আমরা আমাদের শিক্ষা কার্যক্রম অনেকদিন ধরে বন্ধ রেখেছি। তো অনিবার্য কারণেই অনলাইন ভিত্তিক ক্লাস অন্যান্য কোচিংগুলি শুরু করেছে, সেই ধারাবাহিকতায় আমরাও ক্লাসে এসেছি। আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে। যদিও তোমাদের সাথে সরাসরি আমার 80 জন 100 জন 1000-1500 জন পাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের সাথে নিশ্চয়ই আমি ক্লাসে আমরা আজকে, তোমরা নিশ্চয়ই শিডিউল পেয়েছো যারা আমার অ্যাডমিশনের শিক্ষার্থীরা আছো, এর বাইরেও যারা আছো তারাও নিশ্চয়ই আমাকে দেখছো, শুনছো আমার কথাগুলি। তো আমাদের আজকে শিডিউলে দেখবা যে আধুনিক যুগ এই সাহিত্যের ক্লাসটি আছে। সঙ্গত কারণে সাহিত্যের ক্লাস দেওয়া হয়েছে, কারণ ব্যাকরণিক ক্লাসে আমার যেহেতু একটু বোর্ডের ইউজটা বেশি করতে হয়, আমি একটু কম ইউজ করব বোর্ড, এই জন্য সাহিত্যের ক্লাসটি হয়তোবা দিয়েছে আমার ধারণা কর্তৃপক্ষ। তো আমি সেই আলোচনা আর বাড়াচ্ছি না। আমরা আজকে আধুনিক যুগের সাহিত্যিকদের নিয়ে কথাবার্তা বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, তো দেখতে পেলে আমার ভালো লাগতো, কারণ শিক্ষার্থীদের সামনে নিয়ে সরাসরি ক্লাস আমি খুব উপভোগ করি, এনজয় করি। তো তোমাদের দেখছিও না, তোমাদের চেহারা অনেকদিন দেখিনি। আর এইভাবে আসলে ব্লাইন্ডের মতো ক্লাস নিয়ে আমি খুব বেশি মজা পাই না। তারপরে শিক্ষার্থী বন্ধুরা নিতেই হবে। তো আমি আশা করছি তোমরা নিশ্চয় আমাকে দেখছো, আমার কথাগুলো শুনছো, এবং আশা করি ক্লাসটি তোমাদের ভালো লাগবে, এটি আমি বলতেই পারি। তো আমার প্রিয় অ্যাম্বিশন কোচিং এর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আধুনিক যুগের আমি প্রথম কয়েকটি পর্যায়ে, বিশেষ করে আধুনিক যুগ কিভাবে এলো, আধুনিক যুগটা কেন আধুনিক যুগ, এবং আধুনিক যুগের প্রথম পর্যায়ের বেশ কিছু কথাবার্তা, বিশেষ করে ফোর্ট উইলিয়াম কলেজ, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র গুপ্ত, এইভাবে আধুনিক যুগের প্রাথমিক পর্যায়গুলি কিন্তু তোমাদের সাথে আমি ক্লাসে, সরাসরি ক্লাস যখন আমার হয়েছিল, আমার মনে আছে আমি নিয়েছিলাম, হয়তো 2-4 জন নাও পেয়ে থাকতে পারো। তো আজকে আমরা আধুনিক যুগের যে সাহিত্যিক, তাদের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের মধ্যে থেকে আমরা আমার আজকে ক্লাসটি পরিচালনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে সাহিত্যিক নিয়ে আজকে কথা বলছি, সত্যিকার অর্থেই বিশেষের জন্য তো বটেই, আমাদের হাজার বছরের যে বাংলা সাহিত্যের ইতিহাস, সেই ইতিহাসে যেই কবি, যে সাহিত্যিক আমাদের স্মরণীয় বরণীয়, এমন একজন সাহিত্যিক নিয়ে কথা বলবো, যার জীবনটা সত্যি একটি সিনেমার মতো একটি জীবন, সে জীবনের একজন কবি। তো নিশ্চয় তোমরা জানো, বলো তো শিক্ষার্থী বন্ধুরা, বাংলার বাইরন বলা হয় কাকে, জানো তোমরা? বাংলার বাইরন কে? বাংলার বাইরন কাজী নজরুল, রেবেল পয়েট বলা হয় বাংলার বাইরন কাজী নজরুল, আমাদের জাতীয় কবি, আমাদের বিদ্রোহী কবি, সাম্যের কবি, মানুষের কবি, দুঃখীর মানুষের কবি। ঠিক আছে? এই কবি নজরুলের জীবনী নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি অনেকদিন পরেই। তো ঠিক আছে, আমরা আর বক্তৃতা না বাড়িয়ে সরাসরি কবি নজরুলের জীবনীতে চলে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, কবি নজরুল সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা। তো তোমরা নিশ্চয় জানো যে 1306 বঙ্গাব্দের
1306 বঙ্গাব্দে নজরুলের জন্ম। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ, তাই না? তাহলে 1306 বঙ্গাব্দের বঙ্গাব্দ, তাই না? 11 জ্যৈষ্ঠ। 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে পরীর দিঘির পাড়, একটি বিখ্যাত একটি জায়গা, সেই স্থানে নজরুল জন্মগ্রহণ করেন। শিক্ষার্থী বন্ধুরা, এই নজরুল যখন জন্মালেন সেই ছোট্ট পরীর দিঘির পাড়, একটি কুড়ে ঘর তার নজরুলের। পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ। কাজী নজরুলের পিতার নাম ছিল কাজী ফকির আহমেদ, মা ছিলেন জাহিদা খাতুন। সেই কাজী ফকির আহমেদ এবং জাহিদা খাতুনের বাড়িতে 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ প্রথম প্রহরে, এমন বলা হয় যে ফজরের আজান হচ্ছে এরকম সময়ে নজরুল ভূমিষ্ঠ হন। তো এই যে শিশুটি ভূমিষ্ঠ হচ্ছে, এটা নিয়ে পরিবারে আনন্দ নেই, ছিল না। আনন্দের বদলে শঙ্কা, বিষাদ, বেদনা। কেন? এর পূর্বে ফকির এবং জাহিদার এই বাড়িতে আরো 3টি সন্তানের বা কোনো কোনো মতে 4টি সন্তান জাহিদার গর্ভে আসে, কিন্তু এর মধ্যে কোনো সন্তান গর্ভ থেকে এবং 2টি সন্তান প্রসবের পরে মারা যান। তো সেই সময় মনে করতো যে মায়ের সন্তান বাঁচে না, সেই মায়ের সন্তান মানে যে জন্মাবে, 3-4টি সন্তান যখন পরপর মারা গেছে, এই পরিবারটি ধরে নিয়েছে যে এই সন্তানটিও হয়তো বা বাঁচবে না। তো প্রথম প্রহর 11 জ্যৈষ্ঠ প্রথম প্রহরে, মধুমাস, জ্যৈষ্ঠ মধুমাসের এই প্রথম প্রহরে, 11 জ্যৈষ্ঠের প্রথম প্রহরে ফজরের আজানের সময় নজরুল ভূমিষ্ঠ হলেন। গোলগাল মুখ, সুন্দর একদম মানে দেব শিশুর মতো চেহারা, কোকড়ানো চুলগুলি। তো এই নজরুল জন্মানোর পরে পরিবারের উৎকণ্ঠা বেড়ে গেল, এই শিশুটি কখনো মারা যাবে, কিন্তু একটা দৈব ক্রমে, স্রষ্টার ইচ্ছায় এই শিশুটি মারা গেল না, ধীরে ধীরে বেড়ে উঠতে লাগলো এবং জাহেদা এবং ফকির আহমেদের মনের মধ্যে ধীরে ধীরে একটু করে আনন্দের বন্যা বইতে শুরু করলো। কিন্তু এর মধ্যে হঠাৎ করে এই শিশুটি যখন একটু একটু করে বেড়ে উঠছে, তখন দেখা গেল এক সময় অল্প কিছুদিন পরে এই শিশুর নাম রাখা হবে কি, তো শিশুর নাম রাখা হবে কি, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা। যদিও কাজী নজরুল নামটা পরবর্তীতে রাখা হয়েছিল, কিন্তু শুরুতে নজরুলকে ডাকা হতো দুঃখ মিয়া নামে। তোমরা নিশ্চয় জানো শিক্ষার্থী বন্ধুরা, নজরুলকে ডাকা হতো দুঃখ মিয়া। কেন দুঃখ মিয়া? এর কারণটি হচ্ছে যে নজরুলের পরিবারে ছিল অভাব, দারিদ্র, কষ্ট। তার পিতা ফকির আহমেদ পাশের মসজিদের ইমামতি করতেন, খুব স্বল্প কিছু হয়তো পেতেন, সেই সংসারে সেই টাকা দিয়ে তাদের সংসার চলত। কাজীগিরি করতেন কেউ কেউ বলেছেন, যদিও কাজীগিরির পেশাটা উনি শেষের দিকে আর তেমন একটু করেননি। তো আর আরেকটি বড় কারণ নজরুলের দুঃখ মিয়া নামের, যে তিনি এই যে কয়েকটি সন্তান মারা যাওয়ার পরে জন্মালেন, আগের যুগে একটু খারাপ নাম বাচ্চাদের রাখা হতো, বিশেষ করে যেই পরিবারের সন্তান মারা যায় খারাপ নাম রাখলে, যেমন ধরো তোমরা সে আগের যুগে কালনি, ফেলনি, গুতি, পাঁসি, বুচি, টেপি, এই টাইপের নাম রাখা হতো, যেন জম এই ধরনের নামের বাচ্চাকে সহজে কি না নিয়ে নেয়। তো সুন্দর চেহারা, সুন্দর নাম, এই ধরনের বাচ্চাগুলো জম নিয়ে যেতে পারে, এরকম একটি কুসংস্কার আমরা বলতে পারি। এরকম এ থেকে নজরুলের নাম রাখা হলো দুঃখ মিয়া। সেই দুঃখুর গোল গোল দুটা বড় বড় চোখ, কোকড়ানো কালো ঘন কালো চুল, গোলগাল মুখ, সেই বাচ্চাটি কি যে সুন্দর মায়াবী, কিন্তু চোখ দুটো অশ্রু সজল, একটু দুঃখী, দুঃখ মিয়া। আর এই দুঃখের নামটাকে সার্থক করে সত্যি সত্যি 8 বছর বয়সে কাজী ফকির আহমেদ মারা গেলেন। 1314 বঙ্গাব্দের
এই কাজী ফকির আহমেদ পৃথিবী ছেড়ে চলে গেলেন এই দুঃখী নজরুলকে আরো বেশি দুঃখী করে। এখন নজরুলের সংসারে শুধু দুঃখী নজরুল, দুঃখ মিয়া এবং তার মা জাহেদা। এবং এই যে শিশু নজরুল পিতৃহারা হয়ে আরো অনেক বেশি কষ্টে পড়ে গেলেন, অনেক দুঃখের মধ্যে পড়ে গেলেন যে কিভাবে তার সংসার চলবে। এবং এই শিশু নজরুল ওই বয়সেই তার মায়ের চিন্তা করলেন যে এখন, এবং পাশে তাদের একটি মসজিদ ছিল, সেই মসজিদে সেই দুঃখু বাবার সাথে যখন যেত, বাবা মারা যাওয়ার পরে আবার যেত, সিন্নি আগের যুগে মসজিদে শুক্রবার অন্যান্য দিনে হয়তো সিন্নি পেতে, সিন্নি খাওয়ার লোভে দুঃখ নজরুল মসজিদে গিয়ে বসে থাকতো এবং সিন্নি পেলে তো সেই সিন্নিটা নিয়ে সে মায়ের সাথে ভাগ করে খাবে। একটু সিন্নি যেদিন একটু বেশি পেত, কি আনন্দ নজরুলের যে আজকে সিন্নি মায়ের সাথে খাবো। তো এই দুঃখ নজরুল তখন মসজিদে গিয়ে আগে বসে থাকে এবং সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য সে মসজিদটা একটু মুছে দেয়, একটু ঝাড়ু দিয়ে দেয়। তো এইভাবে ঝাড় মসজিদের, এবং নজরুল একটি গানে কিন্তু নজরুল বলেছে যে মসজিদের এই ঝাড়ু বারদার হোক আমারে হাত, খোদা তোমার কাছে এমন আছে। তো নজরুলের কিন্তু এই ছোটবেলায় এই মসজিদ তার গ্রাম বাড়ির পাশে পরীর দিঘির পাড়ে যে মসজিদটা ছিল সেই মসজিদে তিনি ঝাড়ু মোছা করতেন। এবং ছোট বাচ্চা দুঃখী সবাই জানতো এবং মসজিদে ঝাড়ু মোছা করে বিনিময়ে তাকে একটু সিন্নি বেশি করে দেওয়া হতো। নজরুল সেই লোভে আরো এই কাজগুলি করতেন। হয়তো তাকে কখনো 1-2 পয়সা ওখান থেকে দেওয়া হতো মসজিদের ফান্ড থেকে, যদি ওরকম অর্থে আসলে সে সময় মসজিদের তো তেমন ইনকাম বলতে ছিল না, মানুষের অভাবী দুর্দশাগ্রস্ত মানুষ। একদিন হঠাৎ করে মুয়াজ্জিন আসেননি, যিনি ইমাম তিনি আজান দিয়ে নামাজ পড়তেন। যেহেতু তার আসতে একটু দেরি হয়েছে, তো নজরুল আগেই যায় মসজিদে ঝাড়ু মোছা করে। তো দেরি হয়েছে, নজরুল নির্দিষ্ট সময়ে শিশু নজরুল 9 বছর বয়সী নজরুল আজান দিয়েছে, আজানের সময় যেতে হয়েছে। এবং সেই আজান শুনে আশেপাশের মানুষ, এমনকি সেই ইমাম তিনিও খুব মুগ্ধ হলেন। এই শিশু নজরুলের কণ্ঠে, এত সুন্দর সুরেলা কণ্ঠে আজান দিয়েছে সেই বাচ্চাটি। তো তখন থেকে নজরুলকে দায়িত্ব দেওয়া হলো যে তুমি এই মসজিদে আজান দিও। এবং নজরুল কিন্তু শিশুবেলায় মসজিদে আজান দেওয়ার দায়িত্বটা মুয়াজ্জিন এই কাজটি তিনি পেলেন। এবং সেই সুবাদে মসজিদ থেকে তখন তাকে হয়তো মাসে বা সপ্তাহে 1-2 পয়সা করে দেওয়া হতো, 1-2 আনা 1-2 টাকা দেওয়া হতো। এবং সেটা নজরুল এবং তার মা এইভাবে তাদের জীবন চলছে, প্রচন্ড দারিদ্র্যের সাথে, প্রচন্ড দুঃখের সাথে, কষ্টের সাথে। তো শিশু নজরুল আশেপাশে তার বাচ্চারা, আশেপাশে যারা বাড়ির তারা ছোট বাচ্চারা স্কুলে যায়, বই বগলে নিয়ে হাতে ধরে। আগের যুগে নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আগের যুগে, তোমরা জানো কিনা জানি না, আমাদের সময় দেখেছি আমরা অনেক সময় বাচ্চারা এইভাবে বইটা ছোটবেলায় বুকে নিয়ে, এখন অনেক সময় মাদ্রাসার বাচ্চাদের দেখি যে যারা কোরআন এরকম করে নিয়ে যায়, বা আমসিপাড়া বইগুলি। তো আগের যুগে এই স্কুল কলেজের বইগুলি বাচ্চারা এইভাবে নিয়ে যেত। তো নজরুল এটা দেখে খুবই তার ভালো লাগে, তার খুব ইচ্ছা করে সে পড়াশোনা করবে, কিন্তু কে তাকে স্কুলে নিয়ে যাবে, কে তাকে পড়াবে। তো এই শিশু নজরুল তখন অন্য বাচ্চাদের ছেঁড়া বই কিংবা রাস্তায় পড়ে থাকা একটা বইয়ের পাতা, এগুলি কুড়িয়ে নিয়ে এসে সে পড়তো। এমনও শোনা যায়, ঠিক এটা নিয়ে অনেক জীবনী নিয়ে একাধিক একটা মত আছে, সে নাকি জোনাকির আলো, জোনাকগুলো ধরে বয়ামে ঢুকিয়ে সে আলো দিয়েও নাকি রাতে পড়তো। দিনে তো এই ছেঁড়া করে একটা পাতা কোথাও পেয়েছে, একটা তো কারো কাছ থেকে একটা ছেঁড়া বই চেয়ে নিয়েছে। এই দৃশ্যটা যখন আশেপাশের মানুষজন দেখলো তখন খুবই বিমোহিত হলো। তারা এই দুঃখের প্রতি তাদের খুবই একটা মমত্ববোধ ছিল, কারণ এই যে মায়াবী দুঃখের যে চেহারা, এই চেহারাটা থেকে তাকিয়ে সবাই খুবই মুগ্ধ হতো। এবং ছোট্ট বাচ্চা সে ছোটবেলা থেকেই খুবই একটা অশ্রু সজল, তার চোখ দুটি ডাগর ডাগর দুটি চোখ, এটা খুবই মানুষকে বিমোহিত করত। তো তখন আশেপাশের 2-1 মানুষ মিলে এই দুঃখকে একটা স্কুলে ভর্তি করে দিল। শিক্ষার্থী বন্ধুরা, মাতরুন নবীন চন্দ্র ইনস্টিটিউট শিক্ষা প্রতিষ্ঠানটি, মাতরুন নবীন চন্দ্র ইনস্টিটিউট, সেখানে মঙ্গলকোট নামক একটি জায়গা, মঙ্গলকোট, এই মঙ্গলকোটের মাতরুন নবীন চন্দ্র ইনস্টিটিউটে নজরুলকে ভর্তি করে দেওয়া হলো।
তো শিশু নজরুল মহা খুশি, সে স্কুলে যায়, বই তার নাই, তাতে কি, সে ওই যে ছেঁড়া কাগজগুলি পায় সেগুলি হয়তো নিয়ে বা আশেপাশের মানুষের বাচ্চাদের দু একটি বই নিয়ে সে তাদের সাথে স্কুলে যায়, পড়াশোনা করে এবং ফাঁকে ফাঁকে সে মসজিদে গিরি করে, মসজিদে ঝাড়ু পোছার কাজ করে। এইভাবে তার দিন চলতে থাকে। তো এইভাবে চলতে চলতে শিশু নজরুল আস্তে আস্তে বেড়ে উঠতে থাকে, বড় হয়ে উঠতে থাকে। এক সময় গ্রামে যাত্রার দল, যাত্রাপালা, গ্রামে আগের যুগে যাত্রা ছিল একটি বিনোদনের অন্যতম মাধ্যম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা শুনে অবাক হবে যে পরিবারের সবাই মিলে, বাবা মা ভাই বোন পাড়া প্রতিবেশী সবাই মিলে কিন্তু গ্রামে যাত্রা যখন হতো যাত্রা দেখতো। আমরা ছোটবেলায়, আমার বয়স যদিও খুব বেশি হয়তো নয়, কিন্তু ছোটবেলায় আমাদের মনে আছে যে একটি অল্প কিছুদিন মনে আছে যে আমাদের এলাকায় যাত্রা হতো অল্প সময়। এবং ছোটবেলায় দু একটি যাত্রা পালায় আমি সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে অভিনয় করেছি, শিশু বাচ্চাদের অভিনয়। তো সেগুলি কিন্তু ছিল খুবই মানুষের, যেহেতু অন্য কোনো বিনোদন মাধ্যম ছিল না। আজকে তো তোমরা যে মোবাইল আছে হাতের মুঠোয়, পৃথিবীর সকল বিনোদন যা চাও তাই, কিন্তু ওই সময় মানুষের বিনোদন বলতেছিল গ্রামে যাত্রা পালা বা নাটক। তো যাত্রা পালা গ্রামে হবে বছর একটা বিশেষ সময়ে, 1 মাস বা 15 দিন ব্যাপী বা 2 মাস 3 মাস ব্যাপী যাত্রা পালা চলে আর কি, শীতের সময়টায়। তো এইভাবে গ্রামে একটা লেটো গানের দল বলা হয়, লেটো গানের দল। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখবে এই কথাগুলি। নজরুলের একটি গ্রামে একটা লেটো গানের দল আসে এবং সেখানে লেটো গান হয়, অভিনয় হয় যাত্রার মধ্যে। তো এইটা গ্রামের লোক রাত জেগে জেগে দেখে। নজরুলও প্রতিবেশী কারোর সাথে, তার চাচাদের সাথে বা তার পাশের কারোর সাথে এই যাত্রা দেখতে যায় এবং রাতে যে লেটো গানগুলি সে শোনে, সেই অভিনয়ের মাধ্যমে প্রদর্শিত লেটো গানগুলি, সেইগুলি সে আবার পরদিন গ্রামের রাস্তায় যখন স্কুলে যায় বা হেঁটে বেড়ায় কিংবা যখন সে এমনিতে ঘুরে বেড়ায়, তো ওই গানগুলি সে গেয়ে গেয়ে শোনায় মানুষকে এবং মানুষ মুগ্ধ হয় যে শিশু নজরুল সে শুনেই, গানটি রাতে শুনে সে আবার ওই গান নিজেই গিয়ে সুন্দর করে গাচ্ছে। শুধু তাই না, অনেক সময় সে ওই গানের সাথে নিজে আর একটু জোড়া লাগিয়ে, ঠিক আছে, নিজে একটু বানিয়ে নিয়ে গানের সাথে এইভাবে হয়তো সে ওই গানের কিছু অংশ আবার নিজেই কিছু অংশ বানিয়ে বানিয়ে এইভাবে মুখে মুখে সে গান গাইতে থাকে, ছড়া কাটতে থাকে। তো মানুষ খুবই খুবই মুগ্ধ হয় এবং তার কাছ থেকে দিনেও যারা হয়তো রাতে যায় না, দিনের বেলা নজরুলের কাছ থেকে তারা তখন ওই একটা কাহিনীটা শুনে বিয়ে করে। এরপরে হঠাৎ করে তারা একদিন পরদিন তারা গেছে লেটো গানের দল গান শুনতে বা যাত্রা দেখতে। হঠাৎ করে সেখানে গিয়ে শোনে যে গীতিকার সে ওই লেটো গানের দলের একজন নায়িকাকে নিয়ে সে চলে গেছে। নাই, এখন সবাই তো গেছেন এই লেটো গান উপভোগ করতে, কিন্তু কি হবে এখন? গানের যে গায়ক গায়েন সে নাই। তো এখন গ্রামে শোরগোল পড়ে গেছে, কারণ এটা তো তাদের কাছে এত অনেক দূর থেকে মানুষ কষ্ট করে লেটো গান শুনতে এসছে, এটি তাদের একমাত্র বিনোদন নয়, তারা কোনোভাবে মানবে না যে এই গান হবে না। তখন সবাই মিলে, কয়েকজন মিলে তুলে দিল নজরুলকে যে আমাদের দুঃখই তো আছে, আমরা গায়নের দরকার নেই, দুঃখ আমাদের আজকে লেটো গান শোনাবে, আমরা গান না শুনে যাব না। এই দুঃখকে আবার মঞ্চে তুলে দেওয়া হলো। শিশু দুঃখ একটু কাঁপতে কাঁপতে উঠে মঞ্চে দাঁড়িয়ে সে বুক ভরা সাহস একটু নিয়ে সে তার আগের কয়েকদিনের যে গানগুলি সেগুলি সে মনে মনে মানে মুখে মুখে গাইতে লাগলো এবং নিজেও সেই গানের সাথে যে বিভিন্ন গান সে বেঁধে নিয়েছিল সেই গানগুলি মঞ্চে শুনলো। এবং নজরুলের যে কণ্ঠ, সুরেলা কণ্ঠ, স্রষ্টা প্রদত্ত কণ্ঠ ছিল নজরুলের, ছোটবেলায় নজরুলের কণ্ঠস্বর ছিল খুবই সুমধুর এবং এই কণ্ঠের গান শুনে মানুষ মুগ্ধ হলো, বাহবা দিল নজরুলকে, প্রশংসা করতে লাগলো এবং বললো যে নজরুলই আমাদের দুঃখ। আবার বলছি শিক্ষার্থী বন্ধুরা, আমি কবিকে সম্মান করে নজরুল বলছি, কিন্তু আসলে গ্রামের মানুষের কাছে নজরুল কিন্তু তখন নজরুলটা দুঃখ, আমাদের এই দুঃখই আমাদের লেটো গান। সত্যিকার অর্থে ওই যাত্রা দলের পক্ষ থেকে তখন নজরুলকে তাদের লেটো গানের দলে যুক্ত করে নেওয়া হলো এবং নজরুলের যে কর্মজীবন, শিক্ষার্থী বন্ধুরা তোমরা সেখানে দেখতে পাবে যে লেটো গানের দলে যোগদান, নজরুল লেটো গানের দলে যোগদান করলেন এবং সেটা কিন্তু একটা পারিশ্রমিকের বিনিময়ে, অল্প কিছু পয়সা থেকে দেওয়া হতো, এর বিনিময়ে তিনি গান তৈরি করতেন এবং ওখানে মঞ্চে গিয়ে এইভাবে গিয়ে গিয়ে শোনাতেন। এইভাবে কিছুদিন চলল।
এদিকে কিছুদিন চলতে চলতে এদিকে মসজিদের ইমাম মুয়াজ্জিনগিরি সেটিও চলছে, আবার এদিকে রাতে লেটো গান সে গিয়ে শোনাচ্ছে মানুষকে। কিন্তু লেটো গান এক সময় আর থাকলো না, কারণ এটি খুব সাময়িক, 1 মাসের জন্য বা 2 মাসের জন্য এরকম করে লেটো গানটি আসে, তারপর আবার এক সময় চলে যায়। এক সময় লেটো গানের দলটা চলে গেল। তো নজরুলের এর মাঝে লেটো গানের দলে যোগদান করে আর্থিক একটু সক্ষমতা তৈরি হয়েছিল অল্প একটু, তো সেটি তার চলে গেল। এবং নজরুল একটু কিছুটা ভাবলো যে কি করবে সে। তো যাই হোক, তার আবার আগের জীবনে সে চলতে লাগলো। কিন্তু এর মধ্যে নজরুলের কিন্তু একটু গ্রামে একটু প্রশংসা ছড়িয়ে পড়লো। নজরুল মুখে ছড়া কাটে, মুখেই গান গায়, মুখে গত বাঁধে, মুখে বিভিন্ন সে দাঁড়িয়ে কারো সম্পর্কে এমনি মুখে ছড়া বলে দেয়। গ্রামের মানুষ দারুণ মুগ্ধ নজরুলকে নিয়ে। এর মধ্যে নজরুল নবীনচন্দ্র ইনস্টিটিউটে পড়াশোনা চলছে তার। এইভাবে চলতে চলতে দিন মাস বছর পেরিয়ে 5ম শ্রেণীর দিকের শিক্ষার্থী নজরুল, তখন 5ম বা 4র্থ শ্রেণী পার করেছে আমার সময়। নজরুলের এক ধরনের বোহেমিয়ান স্বভাব ছিল শিক্ষার্থী বন্ধুরা। নজরুলকে আমি প্রথমে বলেছি যে নজরুলের জীবনটা কিন্তু একটা ড্রামাটিক, একটা সিনেমার মতো। তোমরা জানো যে কানাডাতে নজরুলকে নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে, রেবেল পয়েট, নজরুল রেবেল পয়েট এই নামে আমি যদি ভুল না করি। তো আমাদের দেশে নজরুলকে নিয়ে কিন্তু এরকম কোনো সত্যিকার অর্থেই নজরুলের জীবন ভিত্তিক একটি ভালো চলচ্চিত্র কিন্তু হওয়া উচিত ছিল, হয়নি, হয়তো কেউ করেনি আর কি। তো আমি বলেছি এর আগে যে আমার যদি সামর্থ্য হয় বা আমার সে সুযোগ এলে আমি নজরুলের জীবন নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করবো, সেটি পরিকল্পনা আমার আছে। তো আমি এই প্রসঙ্গটা এই জন্যই বলছি যে নজরুলের জীবনটা খুবই, তো নজরুলের যে বোহেমিয়ান স্বভাব, অনেক কবিদের ভিতরে এটা ছিল, অনেক মানুষের মধ্যেও থাকে এক ধরনের বোহেমিয়ান ভবঘুরে, যাকে আমরা একটু গ্রাম্য ভাষায় বলে ভবঘুরে, একটু সাহিত্যিক ভাষায় বলে আমরা বোহেমিয়ান স্বভাব। তো নজরুল হঠাৎ করেই একদিন ঘুরতে ঘুরতে সে গ্রাম ছেড়ে চলে গেল। কোথায় চলে গেল? তার যে উপজেলা সদর, কোথায় বলো? নজরুলের বর্ধমান জেলার আসানসোল মহকুমা, এটাকে আমরা তখন মহকুমা বলছি। এই আসানসোল মহকুমা সদরে নজরুলের বাড়ি। তো মহকুমা সদর থেকে কি আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রাম, পুরীর দিঘির পাড়, নজরুলের চুরুলিয়া গ্রাম থেকে শহরে অর্থাৎ আসানসোল মহকুমায় চলে এলো হেঁটে হেঁটে। ওইভাবে যেভাবে পরনে একটা কাপড় ছিল, এইভাবে ছোট বাচ্চা সে চলে এলো। এসে এখানে খুবই শ্রান্ত ক্লান্ত হয়েছে সে, সারাদিন হেঁটে ঘুরে ঘুরে সে এসছে। এসে একটা দোকানে তার খুব ক্ষুধাও লেগেছে, তার তৃষ্ণা ক্ষুধায় ছোট বাচ্চা খুবই অস্থির। একটি রুটির দোকানে গিয়ে সে রুটি চাইল, যে আমাকে একটু রুটি দেন, আমি খাই, খুব ক্ষুধা লেগেছে। ছোট একটি বাচ্চা, এত সুন্দর ডাগর ডাগর চোখ, এত সুন্দর চাহনি, এত সুন্দর মুখ গোলগাল। তো দোকানের খুব মায়া হলো, বললো যে বাবা তুমি কোথা থেকে এসছো? চুরুলিয়া। চুরুলিয়া থেকে এসছো, এত দূর, তুমি আর বাবা মা? আমার বাবা নেই, বাবা মারা গেছে। তখন রুটি তাকে খেতে দিল, মিষ্টি খেতে দিল। তো তুমি কোথায় থাকবে এখানে? সন্ধ্যা সমাগত প্রায়। আমার তো এখানে থাকার, আমি জানি না কোথায় থাকি। তখন এই দোকানে তাকে বললো যে তুমি তাহলে আমার দোকানেই থাকো বাবা, আমার দোকানেই তুমি কাজ করবে, বিনিময়ে তোমাকে আমি খেতে দেব, তুমি আমার দোকানে খাবে, থাকবে এবং আমার দোকানে কাজ করবে। শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের যে তার কর্মজীবন, সেখানে নিশ্চয় তোমরা জানো যে নজরুল কি আসানসোলে একটি রুটির দোকানে, ময়রার দোকানে কাজ করতেন। এই সেই আসানসোলে ময়রার দোকান, ময়রা মানে যারা ময়দা দিয়ে রুটি, পাউরুটি, মিষ্টান্ন এগুলো তৈরি করে, দেখুন ময়রা। এই ময়রার দোকানে এবার নজরুল কাজ নিল। তার কাজ খাবার পরিবেশন করা, প্লেটগুলো নিয়ে আসা, পানি টানি দেওয়া, এরকম কাজগুলি সে করতো, একটু মুছে টুছে দেওয়া। এইভাবে সে ওখানে কাজ করে এবং খায়। পাশাপাশি যে বিভিন্ন কাগজপত্র যেগুলো হয়তো হোটেলের ওখানে থাকতো, এই কাগজগুলি নিয়ে সে অবসর সময় গুছিয়ে রাখতো, কাজের সময় গুছিয়ে রাখতো এবং অবসর সময় সে এই
কাগজগুলি নিয়ে বসে বসে পড়ত। পড়ার প্রতি ছিল কেন জানি তার অসীম একটা ভালোবাসা, তাই না? তোমরা যেটি করতে চাও না, পড়ার প্রতি ভালোবাসা একদমই নাই। সকল কিছুর প্রতি ভালোবাসা আছে, শুধু পড়ার প্রতি নাই। তো যারা মহামানব মনীষী, তাদের একাডেমিক্যালি তাদের পাঠ্য ওই অর্থে না থাকলেও তাদের পড়ার প্রতি কিন্তু একজন প্রচুর স্পৃহা ছিল। তো নজরুল ওই সারাদিন ভালো পরিশ্রমের পরে সে অবসর সময় বসে দোকানের আলোতে বা বাইরের ল্যাম্প পোস্টের আলোর নিচে বসে বসে সে অবসর সময় রাতে সন্ধ্যা করে সেই ওই ছেঁড়া কাগজ বা কোনো একটা ছেঁড়া বই, অনেক সময় যখন মিষ্টি দেয় কিংবা অনেক সময় বিস্কিট বা এরকম গ্রামে কিছু জিনিস দেয়, তখন কাগজের উপর করে দেওয়া হয়। সেই লিখিত কাগজগুলি কিংবা ছেঁড়া ফোড়া বইয়ের পাতাগুলি নজরুল সযত্নে ফেলে না দিয়ে গুছিয়ে রেখে সেটা সে আবার পড়ত। তো ওই দোকানে যাতায়াত করতেন একজন পুলিশ ইন্সপেক্টর রফিজউদ্দিন আহমেদ। পুলিশ ইন্সপেক্টর রফিজউদ্দিন আহমেদ তিনি ওই এলাকার দায়িত্বে ছিলেন। তো তিনি ওই হোটেলে কখনো সখনো, যেহেতু তার বাড়ি ছিল ময়মনসিংহের দরিরামপুর, তো তিনি বাচ্চাটিকে কয়েকদিন ধরে খেয়াল করছেন এবং খুব তার এই বাচ্চাটিকে দেখে তো জিজ্ঞেস করলো দোকানিকে যে বাচ্চাটি, তো সে বাচ্চাটি জানতে পারলো সে বাচ্চাটির বাবা নেই, এতিম, খুবই দুঃখী, সে এই দোকানে কাজ করে। এই যে পড়াশোনার প্রতি তার প্রচন্ড স্পৃহা, এরকম একটা ছোট বাচ্চা তো পড়াশোনা, তখন তার খুব মায়া হলো। তিনি একদিন দোকানিকে বললেন যে বাচ্চাটিকে আমি নিয়ে যেতে চাই, এরকম একটি সুন্দর বাচ্চা, একটু পড়াশোনা যদি করানো যায় তাহলে বাচ্চাটি ভবিষ্যৎ অনেক ভালো করবে, একটু সুযোগ দিলে। দোকানি নজরুলের প্রতি মায়া পড়ে গিয়েছিল যদিও, কিন্তু নজরুলের বড় ভাইয়ের কথা ভেবে তিনি তখন সেই পুলিশ ইন্সপেক্টর রফিজউদ্দিন আহমেদের হাতে নজরুলকে তুলে দিলেন। শিশু নজরুল চলে গেলেন ময়মনসিংহের কাজীর শিমলা, ময়মনসিংহের কাজীর শিমলায়। সেখানে গিয়ে কাজীর শিমলায় সেখানে গিয়ে নজরুলকে ভর্তি করে দেওয়া হলো দরিরামপুর হাই স্কুল। ৬ষ্ঠ শ্রেণীতে নজরুলকে ওখানে গিয়ে ভর্তি করে দিলেন রফিজউদ্দিন আহমেদ। দরিরামপুর হাই স্কুলে নজরুল ভর্তি হলো ৬ষ্ঠ শ্রেণীতে। ওই গ্রামে নজরুল রফিজউদ্দিন আহমেদের বাড়িতে থাকে, সেখানে খায়, স্কুলে যায়, কিন্তু পাড়াময় সে ঘুরে বেড়ায়। স্কুলে যাওয়ার পথে গ্রামের যত বাড়ি পড়ে নজরুল, আর এই যাওয়ার পথে মুখে মুখে ছড়া কাটে, মুখে মুখে সুন্দর গান গায়, সুন্দর গজল বলে। মানুষ খুবই মুগ্ধ, এত সুন্দর ফুটফুটে একটা চেহারার, কোকড়ানো চুলের, গোল মুখের, মায়াবী চোখের একটি ছেলে গ্রামে এসছে। তো আর সবার সাথে এত হেসে, এত মিষ্টি মুখে কথা বলে, বুকে অনেক অযুত দুঃখ জমানো নজরুলের, কিন্তু তার মুখটায় হাসি ভরা। গ্রামের পথে যেতে যেতে নজরুল সবার সাথে, স্কুলে যাওয়ার পথে সে সবার সাথে কথা বলে যায়, হেসে খেলে গল্প করে আবার আসার পথে। এইভাবে তার দিন কেটে যায়। গ্রামের অনেক সবারই তার প্রতি মায়াও পড়ে যায়, সে এই পাড়া পাড়া ঘুরে বেড়ায়। এইভাবে ১-২ বছর নজরুল থাকলেন সেখানে। কিন্তু ওই যে বহিমিয়ান নজরুল, এর মধ্যে তার গ্রাম, সেই চুরুলিয়ার কথা, সেই পরীর দিঘির পাড় যেখানে তার সেই একদম শিশুকালটা কেটেছে, এবং বিশেষ করে তার মায়ের কথা নজরুলের খুব মনে পড়ে, দুঃখী মা তার। তো সে এইভাবে মনে পড়ে, আবার এইভাবে সেই গ্রামে থাকে। তো ৮ম শ্রেণী পরীক্ষা সে ওখানে দিয়ে রেজাল্ট যখন হয়, তখন দেখা গেল যে নজরুল বাংলাতে অসম্ভব ভালো নম্বর পেয়েছে, এবং বাংলা পরীক্ষায় সে সবচেয়ে ভালো নম্বর পেয়েছে। এবং এমন একজন জীবনীকার লিখেছেন যে নজরুল তার ওই প্রশ্নের উত্তর সবকিছু নাকি কবিতায় কবিতায় লিখেছিলেন। তো সেই শিক্ষক যিনি খাতা দেখেছেন তিনিও একেবারে অভিভূত ও মুগ্ধ হয়েছিলেন যে কি করে একটা এই শিক্ষার্থী সে প্রশ্নের উত্তরগুলি ছড়ায় ছড়ায় লিখেছিল। তো যাই হোক, কিন্তু অন্যান্য দু একটি বিষয়ে নজরুল ভালো করতে পারেননি। তো এটা নিয়ে তার, এবং সে তারপরে বাসায় চলে আসবে, কিন্তু যেখানে থাকবে সে রফিজউদ্দিন আহমেদের বাড়িতে না এসে বহিমিয়ান নজরুল স্কুল থেকেই আবার হাঁটা ধরলেন সেই তার গ্রামের বাড়ি চুরুলিয়ার পরীর দিঘির পাড়।
সেই মায়ের অশ্রুময় দুটি চোখ তার মনে পড়লো, সেই পরীর দিঘির পাড় মনে পড়লো, সেই গ্রামের মেঠো পথ, সেই গুবাক তরুর শাড়ি, সুপারি গাছ খুব মনে পড়লো। সে চলে গেল। আবার নজরুল গ্রামে গেল। গ্রামে গিয়ে তার দুঃখী মা, তো দুঃখে কষ্টে একমাত্র সন্তান, স্বামীহারা এই বিধবা নারী, একমাত্র সন্তান, সেও হারিয়ে গেছে। তার কাঁদতে কাঁদতে নজরুলের মায়ের দু চোখ ঝাপসা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। যাক, নজরুল ফিরে এলেন। মায়ের সন্তানে অনেক অভিমান, মান অভিমান, কান্নাকাটি হলো। নজরুল আবার ওখানে নবম শ্রেণীতে ভর্তি হলেন। নবম শ্রেণীতে ভর্তি হলেন নজরুল। কিন্তু নজরুল যখন ভর্তি হলেন তখন তো তার কাজের মানে ক্ষেত্রটা নাই, কারণ তাকে একদিকে তাকে রোজগার করতে হবে, তার পেট, তার মায়ের পেট ভরাতে হবে, পাশাপাশি তাকে পড়াশোনা করতে হবে। এই চিন্তা নজরুলের। ততদিনে নজরুল একটু একটু বড় হয়ে উঠে, বেড়ে উঠতে শিখেছে। তখন সে রাতের স্কুলে ভর্তি হলো। নবম শ্রেণীতে সে নাইট স্কুলে ভর্তি হলো। আর দিনের বেলা সে তার যে প্রথম স্কুল ছিল সেই স্কুলে নিম্ন প্রাইমারি বলা হয়, 1 থেকে 3 পর্যন্ত ক্লাস নিম্ন প্রাইমারি। এই নিম্ন প্রাইমারিতে সে চাকরি নিল। নিম্ন প্রাইমারি স্কুলে নজরুল তার প্রথম যে রানীগঞ্জ শিয়ারশোল, আমি যদি ভুল না করি, নজরুলের শিক্ষার্থী বন্ধুরা, শিয়ারশোলে ভর্তি হলে এসে নবম শ্রেণীতে রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুল, রানীগঞ্জে ভর্তি হলো নজরুল নবম শ্রেণীতে, রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুল। আর তার যে প্রথম স্কুলটি ছিল, অর্থাৎ প্রাইমারি যেখানে পড়েছেন তিনি, মাতৃন নবীনচন্দ্র ইনস্টিটিউট, মঙ্গলকোট থানার মাতৃন নবীনচন্দ্র ইনস্টিটিউটে, সেখানে তিনি, ঠিক আছে, যে প্রাথমিক পর্যায়ের ক্লাসগুলো, অর্থাৎ 1 থেকে 3 পর্যন্ত এই ক্লাসগুলি তিনি, নজরুল যেহেতু 8 পাস, ঠিক আছে, নজরুল তখন 8 পাস ধরে নেওয়া হয়েছে এবং নজরুল ক্লাস 9-এ ভর্তি হয়েছে এবং সে রাতের নাইট স্কুলে পড়াশোনা করে এবং দিনের বেলা এই তার মাতৃন নবীনচন্দ্র ইনস্টিটিউটে সে ক্লাস নেয়। এইভাবে আর রানীগঞ্জ শিয়ারশোল হাই স্কুলে সে নবম শ্রেণীর শিক্ষার্থী। তো কিন্তু অভাব তো ঘুচে না, কারণ আগের যুগে শিক্ষকদের, এখনকার যুগে শিক্ষকদের বেতন তবুও কিছুটা একটা পর্যায়ে আছে, কিন্তু একসময় শিক্ষা পেশাটা ছিল সেবামূলক পেশা। শিক্ষকতা মানেই শিক্ষক পড়াবে, বিনিময়ে কেউ যদি কিছু দেয়, গাছের একটি লাউ, একটু চাল, এরকম, আসলে ওরকম কোনো আর্থিক কোনো লেনদেনের বিষয়টা, ওইভাবে বেতনের বিষয়টা ওরকম অর্থে ছিল না। তো এটা দিয়ে নজরুলের অভাব ওই অর্থে পূরণ হতো না, পরিবারে তার মা এবং তার নিজের খাবার দাবারটা হতো না, কষ্ট হতো না, দুঃখ দেয়। তো এইভাবে নবম শ্রেণী পার হয়ে দশম শ্রেণীতে নজরুল উঠে গেল। এইভাবে অনেক কষ্ট নজরুলের, খুবই দুঃখী নজরুল একটু রুটির জন্য, একটু সিন্নির জন্য মসজিদে যেতেন। অবশ্য নজরুলের এটি বলা ভুল হবে, সিন্নির জন্য শুধু নয়, নজরুলের ভিতরে ধর্ম প্রাণতাও ছিল। সে প্রসঙ্গ নিয়ে আমি পরে আসব। তো দশম শ্রেণীতে ওঠার পরে তখন তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে 1914 সালে, আমি যদি ভুল না করি, 1914 থেকে 1919 পর্যন্ত এই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এই প্রথম বিশ্বযুদ্ধে নজরুল, স্যার ক্যামেরাটা একটু ঠিক করেন। আচ্ছা, আপনারা কমেন্টস করছেন, একটু আমি পড়ি। বঙ্কিম রয়, স্যার ক্যামেরাটা একটু ঠিক করেন, আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখতে পাওয়া যাচ্ছে না। টপ জেসমিন সুলতানা, নাজমুল ইসলাম, স্যার আপনাকে দেখে অনেক ভালো লাগছে। আচ্ছা, আমি আসলে এত ইয়েতে পড়তে পারবো না,
তাহিরা সাথী, অনেকদিন পর স্যার আপনাকে দেখছি, অনেক মনে পড়ে ক্লাসের সেই দিনগুলি। নীল আকাশের তারা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তনিমা রহমান, আসসালামু আলাইকুম স্যার। অনেকদিন পর, খুব ভালো লাগছে। আসলে আমারও ভালো লাগছে। কামরুল হাসান অন্তর, সৌভাগ্যবান। অনেক অনেক কমেন্টস, শত শত কমেন্টস। আমি কমেন্টস পড়ছি না, ঠিক আছে, সব কমেন্টস আমি পড়ছি না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনেক আসলে আমি খুবই ফিল করি, মিস করি। তোমরা যারা আমাকে জানো, তোমাদের ভালোবাসা নিয়ে আমি এই জুয়েল কিবরিয়া হয়েছি। তো আমি তোমাদেরকে খুবই মিস করছি। তোমরা আমাকে দেখতে পাচ্ছ, সেটা ক্যামেরার মধ্যে হলেও আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না। এটা আমার দুঃখ খুবই, কারণ শিক্ষার্থীদের অনেকদিন দেখিনি। শিক্ষার্থীরা আমার প্রাণ, আমার জীবনের, আমার পরিবারটা বাদ দিলে বাকি পুরোটা অংশ কিন্তু আমার শিক্ষার্থীরা। তো সেই আমার জীবনের একটি বিশাল অংশ, অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ শিক্ষার্থী। তাদের সাথে আমার অনেকদিন দেখা নাই, তাদের সেই মায়াবী মুখগুলো দেখতে পাচ্ছি না। এটা আমার জন্য খুব কষ্টের। আমি দোয়া করে, আশীর্বাদ করি পৃথিবীতে এই দুর্যোগটা কেটে যাবে, শীঘ্রই তোমাদের সাথে আমার দেখা ঘটবে। অনেক কমেন্টস আরো প্রতিনিয়ত আসছে। আমি সবার কাছেই দুঃখ প্রকাশ করছি। সব কমেন্টসে আমি যাচ্ছি না, আমি পরে হয়তো দেখবো তোমাদের কমেন্টসগুলি। আমি দেখবো কেন, কারণ আমার ভালো লাগবে, কিন্তু এখন আমি কমেন্টসে যাচ্ছি না, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তো আমি ক্লাসে চলে যেতে চাচ্ছি। তো এই যে যেটি বলছিলাম, যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো 1917 সালের দিকে একটা বাঙালি থেকে সৈনিক হিসাবে নিয়োগ দেওয়া হবে। তো এটি যখন নজরুল জানতে পারলো, নজরুল জানলো, তখন নজরুল এই প্রথম বিশ্বযুদ্ধের 1917 সালে 49 নম্বর বাঙালি পল্টন একটি গঠিত হলে সেখানে যোগ দিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাটি নোট ডাউন করতে পারো তোমরা, যে নজরুল, কাজী নজরুল ইসলাম কোন যুদ্ধের সৈনিক ছিলেন। আমরা বিসিএস এ বা ব্যাংক জব বা এই ধরনের যত রকম জবের পরীক্ষা হয়, প্রশ্ন আমরা করতে পারি যে নজরুল কোন যুদ্ধের সৈনিক ছিলেন। তো অনেকে লেখে মুক্তিযুদ্ধ, অনেকে পলাশির যুদ্ধ, অনেক রকম, হয়তো অনেকেই শিক্ষার্থীরা তো জানেন এই বিষয়গুলি। তো নজরুল কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সরাসরি সৈনিক হিসাবে তিনি 49 নম্বর বাঙালি পল্টন, বেঙ্গলি প্লাটুনে তিনি যোগদান করেছিলেন, এবং সৈনিক হিসাবে তাকে করাচিতে পাঠানো হয়েছিল যুদ্ধ করার জন্য। সম্মুখ সমরে তিনি যুদ্ধ করার জন্য পাকিস্তানের করাচিতে তাদের যে রেজিমেন্ট ছিল সেখান থেকে পাঠানো হয়েছিল। তো নজরুল ভাবলেন যে যাক, সৈনিক জীবনটা পেলে যেটি হবে, তার বেতন পাওয়া যাবে। এই যে দুঃখী নজরুল, যে যদি সৈনিকের চাকরিটা পেয়ে যায় আর একটু যদি বেতনটা পায়, তাহলে হয়তো মায়ের দুঃখটা আর থাকবে না। এই ভেবে তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন এবং করাচিতে চলে গেলেন। সে করাচিতে গিয়ে নজরুল যুদ্ধের সেখানে সম্মুখ সমরে তো যাওয়ার তার দরকার হতো, কিন্তু বেশিরভাগ সময় ব্যারাকে তাদের ট্রেনিং চলতো, এই বিষয়গুলো চলতো। পাশাপাশি নজরুল করাচির ওইখানে তাদের যে রেজিমেন্টটা ছিল তার পাশে একটি মসজিদ ছিল। নজরুল ছোটবেলা থেকে, যেহেতু তার ওই যে একদম ছোট থেকে বাবার হাত ধরে একদম শিশু নজরুল, তারপর ধীরে ধীরে নিজেই, তো মসজিদের প্রতি তার এক ধরনের একটা ভালো লাগা ছিল, খুবই ভালো লাগা ছিল, খুবই ভালোবাসা ছিল। সেটি নামাজ পড়ার লোভে, আজান দেওয়ার লোভে, সিন্নি খাওয়ার লোভে, অনেক কিছুই তার মসজিদটা তার জীবনের সাথে কিন্তু একটা মিশে আছে। তোমরা জানো যে কবি তার শেষ জীবনে ইচ্ছা পোষণ করেছিলেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে শুয়ে মুয়াজ্জিনের আজান শুনতে পাই। এবং নজরুলের ইচ্ছা অনুযায়ী তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে কবি নজরুলের কবর আছে। আমি জানি না তোমরা দেখেছো কিনা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু ঢাকায় যাও, অনেকে আমার শিক্ষার্থীরা ঢাকাতেই থাকো। তো এই যে আমাদের এই কবি নজরুল, তার কবরটা কিন্তু চাইলে তুমি একটু দেখে আসতে পারো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে নজরুলের কবর। তো সেই প্রসঙ্গটা আমরা শেষে আবার আসবো, শুধু জানিয়ে রাখি। তো নজরুল তো ওখানে মসজিদে যেতেন নামাজ পড়ার জন্য। তো সেখানে একজন মৌলভী সাহেব ছিলেন সেই মসজিদে। এই যে যুবক, ততদিনে নজরুল 1917 সাল, তার মানে 1899 সালে নজরুলের যদি জন্ম হয়, তার 1917 সালে 18 বছরের টকবগে যুবক, তরুণ যুবক নজরুল। তো একটু যুবক ছেলে মসজিদে নিয়মিত আসে, নামাজ পড়ে, তো এবং আগে আসে, সে সবার পরে যায়। তো
তো স্বাভাবিকভাবে সঙ্গত কারণেই মসজিদের ইমামের দৃষ্টিতে পড়ে যায় এবং এই বাচ্চাটি মসজিদে বসে মসজিদের সেলফে রাখা বিভিন্ন হাদিসের বই বা বিভিন্ন বইগুলো নিয়ে পড়ে। ইমামের সাথে তার সখ্যতা তৈরি হয় এক সময় এবং এই ইমামের কাছ থেকে নজরুল আরবি ফার্সি বিভিন্ন কাহিনী শুনতে শুরু করেন। নজরুলের জীবনে সাহিত্যিক জীবনে এই বিষয়টি খুব কাজে লেগেছিল। তোমরা জানো যে নজরুলের জীবনে আরবি ফার্সি ভাষা সাহিত্যিক জীবনে বিশেষ করে তার সাহিত্য রচনার ক্ষেত্রে আরবি ফার্সি এই ভাষা দুটি কিন্তু নজরুলের জীবনে একটা ব্যাপক প্রভাব বিস্তার করেছিল। তো তার কিন্তু সূত্রপাত যদিও আগে থেকেই তার আরবি ফার্সি ভাষায় একটু একটু দখল শুরু হয়েছিল, কিন্তু এইখানে এসে এই মসজিদের যে ইমাম সাহেব ছিলেন তার সাথে নজরুলের যে সখ্যতা শুরু হলো এবং তার কাছ থেকে তিনি হাফিজ, তার কাছ থেকে তিনি ওমর খৈয়াম, এই সমস্ত বড় বড় মনীষীদের সাহিত্য, তাদের ভাব, তাদের দর্শন এবং ইসলামী বিভিন্ন বিষয়গুলো নিয়ে তার সাথে কথাবার্তা বলতেন, আলাপ করতেন, আলোচনা করতেন, অনেক গভীর রাত ধরে এগুলো করতেন। এইভাবে নজরুলের আরবি ফার্সি সাহিত্যের ব্যাপক দখল তৈরি হয় এবং নজরুল আস্তে আস্তে এক সময়, আপনারা জানেন শিক্ষার্থী বন্ধুরা, হাবিলদার পদে উন্নীত হয়েছিলেন নজরুল, অর্থাৎ তার একটা প্রমোশন হয়েছিল, তিনি সৈনিক পদে যোগদান করেছিলেন এবং নজরুল সেখান থেকে প্রমোশন পেয়ে হাবিলদার এই পদটি তিনি অর্জন করেছিলেন। তো হাবিলদার হওয়ার পরে নজরুলের আরো একটু বেশি সুযোগ তৈরি হয়েছিল এবং তিনি বেশি সময় মসজিদের এসে কাটাতেন এবং ইমামের সাথে গল্প করতেন আর নিজেই ফার্সি সাহিত্য পড়তেন, আরবি সাহিত্য পড়তেন। যেখানে তিনি সমস্যা হতো তিনি ওই হুজুরের কাছ থেকে সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়ে নিতেন। এইভাবে এক সময় নজরুল নিজেই তখন একটু কবিতা লেখা শুরু করলো এবং শুরুটা নজরুলের, তোমার শিক্ষার্থী বন্ধুদের, প্রথম যে লেখাটি নজরুলের প্রকাশিত হয় সেই রচনাটির নাম কি জানো তোমরা শিক্ষার্থী বন্ধুরা? নজরুলের প্রথম প্রকাশিত রচনাটির নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী। নজরুল এই বাউন্ডেলের আত্মকাহিনী, এটি কিন্তু নজরুলের অনেকটা নিজেরই জীবনের একটি অংশ। এই যে তিনি তার পরীর দিঘির পাড় চুরুলিয়া ছেড়ে এই যে ময়মনসিংহে কাজীর সিমলায় গিয়েছিলেন, এই কিছুটা জীবনের ইঙ্গিত সেখানে আছে, ঠিক আছে? তো সেই রচনাটির নাম ছিল বাউন্ডেলের আত্মকাহিনী। একটি ছোট গল্প টাইপ, একটু প্রবন্ধ টাইপ, একটা রচনা বলছি আমরা, সরাসরি এটাকে ছোট গল্প। নজরুলের প্রথম কি রচনার নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী। এটি তিনি পাঠিয়েছিলেন এবং তোমরা জানো যে এটি সওগাত পত্রিকায় 1326 বঙ্গাব্দে, শিক্ষার্থী বন্ধুরা, 1326 বঙ্গাব্দে সওগাত পত্রিকায় এই বাউন্ডেলের আত্মকাহিনী প্রথম প্রকাশিত হয়, ঠিক আছে? তাহলে নজরুলের প্রথম প্রকাশিত রচনার নাম কি? বাউন্ডেলের আত্মকাহিনী। বাউন্ডেলের আত্মকাহিনী। যদিও আধুনিক যুগে বানান কাহিনী রস্বইকার দিয়ে, কিন্তু সেই সময়ে বানান বিধান যেহেতু এরকম অত কড়াকড়ি ছিল না, কাহিনী বানানটি নজরুল দীর্ঘইকার দিয়েছিলেন। তো বাউন্ডেলের আত্মকাহিনী এটি নজরুলের প্রথম প্রকাশিত রচনা এবং এটি সওগাত পত্রিকায় তিনি পাঠিয়েছিলেন ওই করাচি, তার যে কর্মস্থল ছিল সেখান থেকে, ব্যারাক থেকে। এবং এই সওগাত পত্রিকায় যখন এই বাউন্ডেলের আত্মকাহিনী প্রকাশিত হয় তখন নজরুলের এর আগে তার অনেক লেখা মুখে মুখে তিনি ছড়া কেটেছেন, গান গিয়েছেন, বলেছেন, কিন্তু সেগুলি প্রাতিষ্ঠানিক আকারে বা এইভাবে প্রকাশের আকারে কিন্তু সেগুলো কখনো আসেনি। তো যখন প্রকাশিত হলো এই লেখাটি, এবং শিক্ষার্থীদের জ্ঞাতার্থে একটু আমি জানিয়ে রাখি যে এই লেখাটি নজরুলের প্রকাশিত হয়েছিল হাবিলদার নজরুল। নজরুলের জীবনের প্রথম লেখাগুলি প্রকাশিত হতো হাবিলদার নজরুল এই নামে। নজরুল যেহেতু হাবিলদার পদে পদোন্নতি পেয়েছিলেন, তো তিনি তার নিজের এই, আমরা অনেক সময় বলি না শিক্ষার্থী বন্ধুরা, আমি বলেছিলাম একজন পরিচয়, আমি প্রফেসর অমুক, আসলে তার নাম কিন্তু প্রফেসর অমুক না, নিজের ডেজিগনেশনটাকে তিনি হাইলাইট করার জন্য আমি প্রফেসর কিবরিয়া বা আমি প্রফেসর অমুক।
কিংবা কেউ পরিচয় হয়েছে আমার বাসে, বলছে আমি মেজর রাকিব। তো আসলে তার নাম তো মেজর রাকিব না, তার নাম শুধু রাকিব বা রাকিবুজ্জামান, রাকিব হোসেন, কিন্তু তিনি পরিচয় দিচ্ছেন যে আমি মেজর রাকিব। তো নজরুল তার জীবনের প্রথম লেখা কিন্তু পাঠিয়েছিলেন পত্রিকা অফিসে, লেখকের নাম ছিল হাবিলদার নজরুল। তো এই প্রথম লেখাগুলি নজরুলের হাবিলদার নজরুল নামে প্রকাশিত হতো। এরপরে নজরুল যখন উৎসাহিত হলেন, নিজের লেখা যখন সওগাত পত্রিকায় বের হলো, সওগাত পত্রিকায়, তখন তিনি খুশি হলেন এবং পরে তিনি একটি কবিতা লিখে পাঠালেন। সে কবিতাটা ছিল মুক্তি। তোমরা নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা জানো নজরুলের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। নজরুলের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, আর প্রথম প্রকাশিত প্রথম প্রকাশিত কবিতার নাম কি? মুক্তি। এটি সওগাত পত্রিকায় প্রকাশিত হয়। কোন পত্রিকায়? সওগাত। তাহলে নজরুল ইসলাম রচিত প্রকাশিত প্রথম কবিতা মুক্তি, এটি সওগাত এই পত্রিকায়, সওগাত নয়, আচ্ছা সওগাত পত্রিকায়, মুসলিম ভারত পত্রিকায়, মুসলিম ভারত। বাউন্ডেলের আত্মকাহিনী ছিল সওগাত পত্রিকায়, আর মুক্তি কবিতাটি প্রকাশিত হয়েছিল প্রথম মুসলিম ভারত পত্রিকায়। এবং এই কবিতা এবং রচনাটা পুরোটা লেখকের নাম ছিল হাবিলদার নজরুল। এরপরে তিনি লেখায় আরো পুরো মনোনিবেশ করলেন এবং ভাবলেন যে লেখালেখি, এবং যখন পত্রিকায় প্রকাশিত হতো, আগের যুগে পত্রিকায় লেখা প্রকাশ হওয়া এটা কিন্তু একটা ছোটখাটো বিষয় ছিল না। এখনকার যুগের মতো না যে তুমি চাইলে পত্রিকায় একটা লেখা পাঠিয়ে দিলা, ছাপিয়ে দিল, কিংবা নিজেই একটা পত্রিকা প্রকাশ করে ফেললা আধুনিক যুগে, তাই না? তো তখনকার দিনে পত্রিকায় মানসম্মত লেখা ছাড়া প্রকাশ হতো না। যেহেতু নজরুলের লেখা প্রকাশ ছাপা হচ্ছে, নজরুল খুশি, তিনি মহা আনন্দে লেখালেখিতে মনোনিবেশ করলেন। কিন্তু হঠাৎ করে ওই যে দুঃখী নজরুল, দুঃখ তার জীবনে কখনোই কিন্তু পিছু ছাড়েনি। এই দুঃখী নজরুলের দুঃখ নেমে এলো আবার তার এই বাঙালি প্লাটুনটা ভেঙে দেওয়া হলো। কারণ যুদ্ধ কি শেষ, 1920 সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হলো, বেঙ্গলি রেজিমেন্ট যেটা ছিল সেটা ভেঙে দেওয়া হলো, কারণ যুদ্ধ শেষ। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ কি সমাপ্তি ঘটেছে। তো যেহেতু 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধ আর সমাপ্তি ঘটে গেছে, কাজেই 1920 সালে এই যে বাঙালি যে সৈন্যগুলো নেওয়া হয়েছিল অতিরিক্ত হিসাবে, একটা পার্ট টাইমের মতো আর কি, সেই বাঙালি 49 নং বেঙ্গলি রেজিমেন্ট, বেঙ্গলি প্লাটুনটা ভেঙে দেওয়া হলো। তখন তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো আবার। তখন নজরুল আবার চলে এলেন বাড়িতে। এই বাড়িতে চলে এসে ততদিনে নজরুল তার মায়ের কাছে টাকা পাঠাতেন ওখান থেকে, সেটা দিয়ে তার মা কিছুটা চলতেন। কিন্তু ততদিনে তিনি স্বামী হারা হয়ে অনেকদিন থেকে শোকগ্রস্ত ছিলেন। মাঝে নজরুল যখন পালিয়ে যায়, তারপর থেকে তার মা খুবই জরাজীর্ণ জীর্ণ শীর্ণ দশায় ছিলেন, শারীরিকভাবে অনেক সমস্যা ছিল। নজরুল যখন ফিরে এলেন 1920 সালের মাঝামাঝি বা শেষের দিকে, কিছুদিনের মধ্যে নজরুলের মা মারা গেলেন। 1920 সালের মাঝামাঝি নজরুলের মা জাহিদা খাতুন মারা গেলেন। মারা যাওয়ার পরে নজরুলের ভিতরে আর কেন জানি তার দুটো বিষয় এখানে ছিল, যে লেখক হয়ে তাকে বড় হতে হবে, এরকম একটি স্বপ্ন তার ভিতরে সে করাচি বেঙ্গলি রেজিমেন্ট থেকে তৈরি হয়ে গেছিল। তিনি তখন সাহিত্যিক হওয়ার মানসিকতা নিয়ে এবং লেখক হওয়ার বাসনা নিয়ে চলে গেলেন কলকাতায়। শিক্ষার্থী বন্ধুরা কলকাতায় গেলেন। তো কলকাতায় গিয়ে তিনি ওখানে উঠলেন। প্রথমে একটি হিন্দু ছাত্রাবাসে নাকি তিনি উঠেছিলেন, যাই পরবর্তীতে তিনি মুসলমানদের একটি ছাত্রাবাস, মুসলমান হোস্টেল বলা হতো, সেখানে তিনি উঠলেন এবং সেখানে একজন সহপাঠী ঠিক নয়, একজন রুমমেট পেলেন, যার নাম ছিল কমরেড মোজাফফর আহমদ। এই নামটি একটু স্মরণ রেখো শিক্ষার্থী বন্ধুরা। কমরেড মোজাফফর আহমেদ, কমরেড
মুজাফফর, এই কমরেড মুজাফফর আহমদ নজরুলের জীবনের কিন্তু অভিভাবক বা কোন কোন তাত্ত্বিকের মধ্যে গুরু। যদি এমন কোন প্রশ্ন কখনো করা হয় যে নজরুলের গুরু কে, তো নজরুলের গুরু কমরেড মুজাফফর আহমদ। এই নজরুল যখন কলকাতায় গেলেন, তো কমরেড মুজাফফর আহমদ তখন একটি পত্রিকা সম্পাদনা করতেন, নবযুগ। 1920 সালে এই পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত হতো। কমরেড মুজাফফর আহমদ সম্পাদিত নবযুগ পত্রিকা 1920 সালে। এই পত্রিকায় নজরুল কে কমরেড মুজাফফর আহমদ একটা ব্যবস্থা করে দিলেন যে তুমি এই পত্রিকায়, আমার পত্রিকায় একটু কাজ করো আর তুমি লেখালেখি করো। নজরুল খুব খুশি হলেন, তার এরকম একজন ভালো শুভাকাঙ্ক্ষী পেয়ে যে তার পত্রিকায় সে কাজ করবে, বিনিময়ে অল্প কিছু পারিশ্রমিক পাবে এবং এই পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি লেখালেখি করারও কি সাহিত্য চর্চার সুযোগ পাবেন। তো এইভাবেই নজরুল নবযুগ পত্রিকার সাথে জড়িয়ে গেলেন এবং লেখালেখিটাকে আরো প্রচন্ডভাবে তিনি চালিয়ে যেতে থাকলেন। লেখালেখি করছেন, লেখা বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, ছাপা হচ্ছে বা হচ্ছে না এরকম, কিন্তু নিজেই এই নবযুগ পত্রিকার সাথে বেশি করে ইনভলভ হলেন। এর মধ্যে শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে একটু বলে রাখি, 1921 সালের দিকে, 1921 সালে তিনি কলকাতায় আছেন, লেখালেখি করছেন, বিভিন্ন পত্রিকায় কাজ করছেন। নজরুলের জীবনে একটা হঠাৎ করে তিনি একটা রাতে ঘুমিয়ে আছেন নজরুল, কমরেড মুজাফফর আহমদ। একই রুমে দুইজন থাকতেন আর কি, মেসের মতো, তোমরা যারা মেসে থাকো, ওইটি মুসলিম মেস ছিল। আগের যুগে হিন্দু এবং মুসলমানদের আলাদা আলাদা মেস থাকতো। তো রাতে নজরুলের ঘুম ভেঙে গেল। 1921 সালে ঘটনাটি বলছি আমি। 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে, একটু তারিখটা নিয়ে দ্বিমত আছে তাত্ত্বিকদের মধ্যে, তবে এটি নিশ্চিত 1921 সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে কোনো একদিন, 28 ডিসেম্বর, 29 ডিসেম্বর এমন কেউ কেউ বলেছেন আর কি, নজরুলের রাতে ঘুম ভেঙে গেল। নজরুল ঘুম থেকে উঠলেন, উঠে সারা রাত ধরে একটি কবিতা লিখলেন। ফজরের আজান পড়ল, মুজাফফর আহমদকে ডেকে তুললেন নজরুল। তো মুজাফফর আহমদ, নজরুল বললেন যে আমি একটা কবিতা লিখেছি, দেখালো মুজাফফর আহমদকে। ঘুম ঘুম চোখে মুজাফফর আহমদ এই কবিতা যখন পড়ল, মুজাফফর আহমদের গায়ে লোম দাঁড়িয়ে গেছে। মুজাফফর আহমদ বলছেন যে তুমি কি করেছো, তুমি সত্যি একটা দারুণ কবিতা লিখেছো। মুজাফফর আহমদ খুবই এক্সাইটেড হয়ে গেলেন এই কবিতাটি পড়ে এবং নজরুলকে বললেন যে নজরুল, হ্যাঁ তুমি বড় কবি হয়ে উঠছো। তো নজরুল তার এই কবিতাটি পরের দিন কয়েকটি কপি করে কয়েকটি পত্রিকার অফিসে পাঠালেন, কারণ কোনো পত্রিকা ছাপাবে বা কোনো পত্রিকা ছাপাবে না তো ঠিক নেই। তো 1922 সালের 6 জানুয়ারি, 1922 সালের 6 জানুয়ারি শুক্রবারে বিজলি পত্রিকা, এই সাপ্তাহিক বিজলি পত্রিকাটার নাম কি? সাপ্তাহিক বিজলি। সম্পাদক ছিলেন বিপ্লব অবিনাশ চন্দ্র। বিজলি পত্রিকার সম্পাদক, ম্যানেজার বলা হতো তখন, অবিনাশ চন্দ্র। এই বিজলি পত্রিকার ম্যানেজার বিপ্লবী অবিনাশ চন্দ্র এই নজরুলের এই কবিতাটি তার সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রকাশ করলেন এবং সেই কবিতাটির নাম ছিল
বিদ্রোহী, যেই কবিতাটি নজরুলকে আজকের নজরুল বানিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো, বলা হয় যে নজরুল যদি আর কোনো কবিতা নাও লিখতেন, বলা হয়, কেউ কোনো সমালোচক বলেন, নজরুল প্রেমী, যে নজরুল যদি আর কোনো কিছু না লিখতেন, শুধু এই একটি বিদ্রোহী কবিতা, যেটি নজরুল এই একই রকম নজরুল রাখত, বা এইভাবে তিনি প্রসিদ্ধ হতেন। এই বিজলি পত্রিকায় এই যখন প্রকাশিত হলো বিদ্রোহী কবিতাটি, এবং মানুষ যখন এই বিদ্রোহী কবিতা পড়ার সাথে সাথে, শিক্ষার্থী বন্ধুরা, মানুষ একটা কেন জানি উন্মাদ হয়ে গেল, উতলা হয়ে গেল, এবং কে নজরুল, এবং কেন, তার কারণটি একটু বলি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে কবিতা বলতে আসলে সেই সময় নজরুল কেন নজরুল হয়েছে, আসলে একটু 1 মিনিটে প্রসঙ্গটা বলা দরকার। যে এই যে সাহিত্য বা কবিতা বলতে কিন্তু আসলে তখন যেটা হতো, যে কবিতা মানে একটু রোমান্স, একটু রোমান্টিকতা। রবীন্দ্রনাথ যেমন লিখছেন, বিহারীলাল তার আগে লিখছেন, কবিতার মধ্যে এক ধরনের রোমান্টিকতা। তুমি লক্ষ্মী, সরস্বতী, আমি ব্রহ্মাণ্ডের প্রতি, হোক গে বসুমতী যার খুশি তার। কিংবা রবীন্দ্রনাথের মতো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এই টাইপের, কিংবা রোমান্টিকতা। কবিতা মানেই কি সুন্দরী চোখ, চুল, তাই না, তার কপাল, তার ভুরু, জল, পাতা, শিশির। এই কবিতার ভিড়ে নজরুলের যে কবিতা উচ্চারণ করলেন নজরুল, বলবীর চির উন্নত মম শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত শির। এই যে একটা তেজ, এই যে একটা মানুষ উন্মাদ হয়ে গেল, যে কে নজরুল, কি কবিতা, কি বাণী তার, কি একটা উন্মাদনা। যখন ব্রিটিশদের অত্যাচারে, নিষ্পেষণে, নির্যাতনের শিকার হয়ে মানুষের জীবনে নাভিশ্বাস, এই সময় নজরুল এই যে আত্মোপলব্ধি, বল বীর, বল উন্নত মম শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি আমারি, নেহারি মানে দেখে, লক্ষ্য করে, আমারি শির দেখে, শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। সেই শিখর হিমাদ্রি, হিমালয় পাহাড়ের যে চূড়া, সেও আমার সামনে কি করবে, মাথা নত করে ফেলবে। বলো বীর চির উন্নত মম শির নেহারি আমারি, নত শির ওই শিখর হিমাদ্রির। এই বাণী গোটা নির্জীব ভারতবাসীকে, নিষ্পেষিত নিপীড়িত ভারতবাসীকে একেবারে জাগিয়ে দিল, একেবারে আলোড়িত করে দিল, উদ্বেলিত করে দিল। বিজলি পত্রিকার ১,৫০০ বা এরকম সংখ্যা, ১-১,৫০০ সংখ্যা ছাপা হতো। পুরো কয়েকদিনের মধ্যে সব একদম পুরো পত্রিকা লোপাট। আধুনিক পৃথিবীতে যখন কিছু ভাইরাল হয় কোনো ভিডিওতে, অনেক তোমাদের ভাই আছে ইউটিউব চ্যানেলে, সেই সমস্ত ভাইয়াদের ভিডিওগুলো ভাইরাল হয়, বা কোনো গান, তাই না, কোথায় রেডিও স্টেশনে কেউ আছে, তো আগের যুগে এই পত্রিকার মাধ্যমে কিন্তু মানুষ স্টার হতো। এই নজরুল নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল, কি নজরুল। সমস্ত পত্রিকা, বিজলির সমস্ত সংখ্যা বিক্রি। অন্যান্য পত্রিকার সম্পাদকদের তখন টনক নড়ল যে এই কবিতা তো নজরুল আমাদের কাছে পাঠিয়েছে, দেখে তাই তো। এবং অনেকে পরবর্তীতে আবার এই বিদ্রোহী কবিতাটি ছাপিয়েছে, এবং তারা কেউ দাবি করেছে যে আমাদের কাছে নজরুল আগে পাঠিয়েছিল, এবং যার ফলে নজরুলের কিন্তু এই প্রথম প্রকাশিত হয় বিদ্রোহী কোন কবিতায়, কোন পত্রিকায়, এটা নিয়ে কোনো গ্রন্থে একটু বিভ্রান্তি আছে। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে রাখো যে বিজলি পত্রিকাটি 1922 সালের 6 জানুয়ারি প্রথম কিন্তু এই বিদ্রোহী কবিতাটি প্রকাশ করেছিল। পরবর্তীতে আরো অনেক পত্রিকা নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশ করে। এবং এই যে বিদ্রোহী কবিতার মধ্য দিয়ে নজরুলের এই যে উত্থান, এবং নজরুল 2-3 দিন পরে তার এই বিজলি পত্রিকার একটি কপি নিয়ে চলে গেলেন
কলকাতার কি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে কে থাকেন? সেই সময়ের সবচেয়ে বড় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই রবীন্দ্রনাথের বাড়িতে চলে গেলেন এই বিজলি পত্রিকার একটি কপি হাতে করে। তো এই কপি হাতে করে গেলেন এবং গেটে গিয়ে, তোমরা জানো শিক্ষার্থী বন্ধুরা যে 1900 আমি যে 22 সালের কথা বলছি, এই 22-23 সাল বা 18-19 সাল 20 সাল এইগুলো কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গার খুবই, বিশেষ করে 22 সাল থেকে 23, 24, 25, 26, 27 এই সময়গুলো প্রচন্ড সাম্প্রদায়িক দাঙ্গা কিন্তু শুরু হয়েছে। তো এই যে নজরুল কাজী মুসলমান কবি এসে নজরুল রবীন্দ্রনাথ ঠাকুরের গেটে দাঁড়িয়ে চিৎকার করছেন যে রবি, আজ তোমাকে আমি খুন করে ফেলবো। রবি ঠাকুর, আজ তোমায় আমি কি খুন করব। তো দারোয়ানরা স্বাভাবিকভাবে তাকে আটকে দিয়েছে। উপর থেকে জমিদার রবীন্দ্রনাথ খেপাকে ছেড়ে দাও। ততদিনে তিনিও এই নজরুলের কথাটি একটু জেনে গেছেন, কানে জেনে গেছেন। খেপাকে ছেড়ে দাও। এইবার নজরুল খেপা চলে গেল এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইতিমধ্যেই পত্রিকার মাধ্যমে এই নজরুলের লেখা পড়েছেন এবং নজরুল সম্পর্কে একটু জেনেছেন এবং তিনি বললেন যে ওরে খেপা, তুই তো আমাকে খুনি করে ফেলেছিস। যে কবিতায় তুই লিখেছিস তাতে তুই আমাকে কে খুন করে ফেলেছিস। তুই এক সময় কি অনেক বড় কবি হবি, আমি আশীর্বাদ করে দিচ্ছি। এবার গুরুর আশীর্বাদ নিয়ে, এবং শিক্ষার্থী বন্ধুরা আমি যদিও বলেছি নজরুলের গুরু কমরেড মোজাফফর আহমেদ, নজরুল গুরু বলে সরাসরি সম্বোধন করতেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথকে নজরুল গুরু বলতেন, যদিও তার জীবনে সত্যিকারের গুরু ছিলেন আসলে কমরেড মোজাফফর আহমেদ, কিন্তু নজরুল রবীন্দ্রনাথকে গুরু বলতেন। তার সাথে যখন দেখা হতো তিনি তাকে গুরু বলে সম্বোধন করতেন। তো গুরুর আশীর্বাদ নিয়ে চলে এলেন। এবং শিক্ষার্থী বন্ধুরা তোমাদের আমার সাথে অনেকেই যুক্ত হয়েছে, আমি দেখছি। তো অনেকেই নজরুল রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলেন আর কি। তো সব কথা হয়তো আমি বলছি না, শুধু একটু তোমাদের বলে রাখি যে নজরুল আর রবীন্দ্রনাথের সম্পর্ক ছিল খুবই মধুর, অত্যন্ত মধুর। রবীন্দ্রনাথ নজরুলকে অত্যন্ত স্নেহ করতেন, নজরুল রবীন্দ্রনাথকে অত্যন্ত শ্রদ্ধা করতেন। তো তার দু একটি আকার এবং এমন দু একটি বিষয় কথা ছোটবেলায় আমি শুনেছিলাম, কেন শুনেছিলাম জানি না, এরকম শুনতাম ছোটবেলায় যে নজরুল লেখা চুরি করে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। ছোটবেলায় শুনতাম, কেন শুনতাম এবং বিশ্বাস করতাম, মনে করতাম যে একটা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের নজরুলের লেখা চুরি করে নোবেল পুরস্কার নিয়েছে, এটা খুব খারাপ। কেন যে তো এটা পরবর্তীতে বুঝেছি বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে যে সে সময় শিক্ষার্থী বন্ধুরা 1947 সালে যখন দেশ ভাগ হয় তোমরা জানো, তখন এই যে ভারত পাকিস্তান, হিন্দুস্তান এবং পাকিস্তান, আসলে ভারত পাকিস্তান তো না, ভারত রাষ্ট্রটা ভেঙে হিন্দুস্তান এবং কি পাকিস্তান। এবং তখন যেহেতু হিন্দুদের কবি রবীন্দ্রনাথ এবং মুসলমানদের কবি নজরুল, এমন একটি ধারণা করা হতো এবং এই ধরনের সাম্প্রদায়িক বিষ বাষ্প, রবীন্দ্রনাথের প্রতি ঘৃণা এবং নজরুলের প্রতি ভালোবাসা ছড়িয়ে দেওয়াটা ছিল এই ধরনের কথাগুলির উদ্দেশ্য। তো আমি বাংলার শিক্ষক হিসেবে এটি মনে করি যে কারো প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার প্রচেষ্টা এটি খুবই ভালো বিষয়, কিন্তু কারো প্রতি হিংসা জাগিয়ে কারো প্রতি ভালোবাসা জাগিয়ে তোলা এটি খুব অন্যায়। নজরুলের প্রতি ভালোবাসা জাগানোর জন্য করা হয় সেটি ভালো কথা, কিন্তু আরেকজন কবির প্রতি হিংসা উদ্রেক করার জন্য সেটি খুবই বাজে বিষয়। তো যাই হোক, সেটি আমি জানি না তোমরা এই বিষয়গুলো এখনকার আধুনিক সময়ে হয়তো বা সেই প্রসঙ্গগুলি নাই, তবুও আমি একটু রেফারেন্স দিতে চাই তোমাদের একটা বিষয় জানাতে। তোমাদের ভিতরে যদি কারো ভিতরে কোনো এই বিষয়টা থাকে কোনোভাবেই কারো মনের মধ্যে, বা যারা জানে না অনেকে বিষয়গুলো, তাদেরকে জানাতে পারো যে এটা কত বড় মানে মূর্খামি আর কি, মূর্খতা যে 1913 সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন, তাই না? গীতাঞ্জলি বা সং অফারিংস রচনার জন্য। আমরা যদিও বলছি গীতাঞ্জলি কাব্যের জন্য, আসলে গীতাঞ্জলি নয়,
গীতাঞ্জলি এবং আরো অন্যান্য কাব্যের কিছু কবিতার সমন্বয়ে সং অফারিংস এই কাব্যের জন্য 1913 সালে নোবেল পুরস্কার পেলেন। কিন্তু এই সং অফারিংস এর যে কবিতাগুলি, সেটা গীতাঞ্জলি বলি বা অন্যান্য, সেটা কিন্তু লেখা হয়েছে 1910 সালে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাম্প্রতিক একটা বিসিএস প্রশ্ন হয়েছিল, আমি 1-2 বছর একটা বিসিএস আগে, ঠিক বিসিএসের সংখ্যাটাই বলতে পারছি না, এই প্রশ্নটি হয়েছিল যে গীতাঞ্জলি কত সালে রচিত হয়। একটু খেয়াল করো তোমরা সালের কোশ্চেনে গিয়ে, খুব বেশি দূরে যেতে হবে না, 2-3 বছরের মধ্যেই খুঁজো। অনেকে উত্তর দিয়েছে 1913 সাল। গীতাঞ্জলি কত সালে রচিত হয়, তার উত্তর দিয়েছে 1913 সাল। আসলে উত্তরটা কিন্তু রং হয়েছে, তাহলে রচিত হয়েছে কিন্তু 1910 সালে। যে গ্রন্থটির জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, কিন্তু গীতাঞ্জলি রচিত হয়েছে 1910 সালে, আর এগুলি অনুবাদ করা হয়েছে 1912 সালে। গীতাঞ্জলি কাব্যটি 1910 সালে রচিত হয়, অনুদিত হয় সং অফারিংস নামে 1912 সালে, আর নোবেল পুরস্কার 1913 সালে। আচ্ছা, তো এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখন 1910 সালে যে কাব্যটি তিনি লিখছেন গীতাঞ্জলি 1910 সালে, তখন নজরুলের বয়স কিন্তু মাত্র 11 বছর। 1899 সালে তিনি জন্মেছেন। 1910 সালে নজরুল যখন গীতাঞ্জলি কাব্যের কবিতাগুলো লিখছেন, প্রকাশিত হচ্ছে, লিখেছেন তারও আরো হয়তো আগে, 1910 সালে গীতাঞ্জলি প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। আর নোবেল পুরস্কার পেয়েছেন 1913 সালে, ইংরেজি হয়েছে 1912 সাল। তো 1910 সালে যেটা প্রকাশিত হয়েছে গ্রন্থটি লিখেছেন আরো কিন্তু 1 বছর অন্তত আগে। তো 1909 সালে যদি তিনি লেখেন, কাব্যটি রচনা করেন, তাহলে তখন নজরুলের বয়স হচ্ছে স্রেফ কি 10 বছর। 10 বছর বয়সের শিশু নজরুল তখন লেখা শুরু করেননি, কোনো কবিতায় তিনি লেখেননি। তিনি কবিতা লিখছেন 1920 সালের দিকে এসে, 1326 বঙ্গাব্দের দিকে, ঠিক আছে। তো 10 বছর বয়সের নজরুল কিন্তু লেটো গানের দলে, ওই যে গ্রামের যাত্রাপালার যে লেটো গানের দল, সেই গানের দলে গান একটু একটু মুখে মুখে বেঁধেছেন। তাহলে তার কোন কবিতা যখন লেখাই হয়নি, সেই হাফ প্যান্ট পরে নজরুল, তো তার লেখা চুরি করে রবীন্দ্রনাথ, বা তার লেখা নিয়ে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছেন, এরকম মানে যারা বলে বা যদি কেউ বলে থাকে, তাহলে এটি কিন্তু অত্যন্ত মারাত্মক, কি একটা অপরাধ বা অন্যায়, তাই না? ঠিক আছে। তো আরেকটি কথা বলি যে নজরুল নোবেল পুরস্কার পায়নি কেন, বা উচিত ছিল কিনা, এমন যদি কোনো প্রশ্ন কেউ কখনো মনে করেন, কেউ তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একটু কথা বলে রাখি যে নজরুল কিন্তু নোবেল পুরস্কার অবশ্যই পাওয়া উচিত ছিল, অবশ্যই। নজরুলের কাব্যের যে বাণী, তার কাব্যের যে ইফেক্ট, সেটি কিন্তু অত্যন্ত মারাত্মক। কিন্তু কেন তিনি পাননি, তার অনেকগুলি কারণ আছে। তার কারণে একটি প্রধান কারণ যে নোবেল কমিটি কিন্তু সাম্যবাদী বোঝে না, অগ্নিবীণা বোঝে না। তো সাম্যবাদী না বোঝে কি ইকুয়ালিটি। তো নজরুলের সাম্যবাদী কাব্যটি তো ইংরেজিতে অনুবাদ করতে হবে, অগ্নিবীণা কাব্যটি তো ইংরেজিতে অনুবাদ করতে হবে, তাই না? তো নোবেল কমিটি কিন্তু সাম্যবাদী বা অগ্নিবীণা বা বিশ্বেরবাসী এই বিষয়ের উপর তারা নোবেল পুরস্কার দিতে পারবে না। দিবে কিসের উপর? সেই গ্রন্থটি যদি ইংরেজিতে অনুদিত হয় এবং সেই অনুদিত গ্রন্থটি যদি নোবেল কমিটির কি হস্তগত হয়, বা সেখানে অর্থাৎ প্রতিযোগিতায় যদি অংশগ্রহণই আপনি না করেন, তাহলে তো আপনার পুরস্কার পাওয়ার আসলে সুযোগ নাই। তো নজরুলের দুর্ভাগ্য, কিংবা আমাদের বাঙালি জাতির দুর্ভাগ্য, বা গোটা পৃথিবীর দুর্ভাগ্য, নজরুলের মতো এত প্রতিভাবান, এত মেধাবী, এত ইফেক্টিভ কবি, যিনি নোবেল পুরস্কার থেকে মানে পাননি বা বঞ্চিত হয়েছেন, কিংবা সেই ইয়েতে তিনি হয়তো ওই পর্যন্ত যেতেই পারেননি। কেন? কারণ ওই যে বললাম যে পারিবারিকভাবে বা সামাজিকভাবে কিংবা ব্যক্তিগতভাবে তিনি ওইভাবে ওই পর্যায়ে যেতে পারেননি। রবীন্দ্রনাথের সাথে তার এই পারিবারিক কিংবা এই ধরনের এক ধরনের একটা বিশাল গ্যাপ ছিল, যেটি সম্ভব হয়নি নজরুলের পক্ষে ওই জায়গাটা গেছে। তো যাই হোক, সেই প্রসঙ্গটি নিয়ে নিশ্চয় আর অনেক বড় বোদ্ধারা আছেন, অনেক বড় বড় সাহিত্য তাত্ত্বিক আমাদের দেশে আছেন, তারা এই বিষয়গুলি হয়তো আলোচনা করবেন। তো এইভাবে নজরুলের সাহিত্য জগতে প্রবেশ ঘটে গেল। নজরুল কিন্তু বিদ্রোহী কবিতা লিখে কবি হয়ে গেলেন, বিদ্রোহী কবি, এবং তার উপাধি তখন হয়ে গেল বিদ্রোহী কবি নজরুল।
এই বিদ্রোহী কবি নজরুল হয়ে গেলেন। তো নজরুলের উপাধি কি? বিদ্রোহী কবি। নজরুলের আরেকটি উপাধি রেবেল পয়েট। রেবেল পয়েট, বাংলার বাইরন, বাংলার বাইরন। অর্থাৎ ইংরেজি সাহিত্যে যেমন বাইরনকে বলা হয় রেবেল পয়েট, বাংলা সাহিত্যের যদি বলা হয় যে বাংলার বাইরনকে, তার উত্তর নজরুল। বিদ্রোহী কবিকে নজরুল। আর নজরুলের একটি ছদ্মনাম ছিল, নিশ্চয় তোমরা জানো, ধূমকেতু। এই ধূমকেতু ছদ্মনামে নজরুল একটি প্রবন্ধ লিখেছেন। তো নজরুলের ছদ্মনাম ধূমকেতু, আর নজরুলের উপাধি বিদ্রোহী কবি এবং বাংলার বাইরন। তো নজরুল সাহিত্য জগতে প্রবেশ করলেন এবং তার প্রথম কাব্য প্রকাশিত হলো 1922 সালে। 1922 সালে নজরুলের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ নাম কি? অগ্নিবীণা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে নজরুলের তাহলে প্রথম প্রকাশিত কাব্য, তাহলে প্রথম প্রকাশিত, এখন এই যে এই জায়গাগুলিতে তোমরা একটু বিভ্রান্ত হও। আমি যদিও আসলে আবার বলছি, তোমাদের আমি সরাসরি ক্লাসটা নিতে পারলে আরো বেশি আমার ভালো লাগতো এবং তোমাদের সাথে আমার একটা ইন্টারাকশন ঘটতো, সেটি আমার একটু ল্যাকিংস থাকছে। অনলাইনে ক্লাস নেওয়াটা আমার খুব বেশি ভালো লাগে না। কেন লাগে না নিশ্চয়ই তোমরা জানো, আমার সরাসরি ক্লাস যারা করেছো, কারণ আমি শিক্ষার্থীদের সাথে গল্প করে মজা করে ক্লাস নিতে পছন্দ করি। তো শিক্ষার্থীদের আমি যেহেতু দেখতে পাচ্ছি না, আমার সাথে এইটুকু একটা গ্যাপ থেকে যাচ্ছে। তো তারপরেও যেহেতু আমাদের নিতে হচ্ছে সময় করবে। তো নজরুলের প্রথম প্রকাশিত রচনা বাউন্ডেলের আত্মকাহিনী, নজরুলের প্রথম প্রকাশিত কবিতা মুক্তি, আর নজরুলের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ অগ্নিবীণা। তাহলে প্রশ্নগুলি কিন্তু আমরা একটু সেপারেট করে ভাববো। অনেকে প্রশ্ন বুঝে না, আর প্রশ্ন বোঝে না বলেই কিন্তু অনেক পড়া বা জানা সত্ত্বেও বিসিএস ভালো করতে পারে না। আমি ক্লাসে তোমাদের বারবার বলেছি যে বিসিএসটা কিন্তু অনেক শুধু পড়ে গেলে এটা হবে না, তোমাকে এই প্রশ্নের বিষয়গুলোকে কিন্তু সেপারেট করে মাথায় রাখতে হবে যে কোন প্রশ্নের উত্তরটা কি। নজরুলের প্রথম প্রকাশিত কবিতা কি? অগ্নিবীণা। প্রথম প্রকাশিত কবিতা মুক্তি। প্রথম প্রকাশিত রচনা কি? তো বাউন্ডেলের আত্মকাহিনী। প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? অগ্নিবীণা। কত সালে? 1922 সালে অগ্নিবীণা কাব্যটি প্রকাশিত হয়। এরপরে পর্যায়ক্রমে অনেক গ্রন্থ নজরুলের আছে, ঠিক আছে? দোলন চাপা, বিশ্বের বাসী, ভাঙার গান, ছায়ানট, জিঞ্জির, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চিত্তরমা, অনেক গ্রন্থ। আমি সেগুলি পর্যায়ক্রমে লিখে লিখে দিতেই পারি, কিন্তু সেগুলি আমি লিখছি না, কারণ এগুলি জাস্ট তথ্য। যে তথ্যগুলি তোমাদের নিশ্চয়ই বই আছে, আমি জানি সবারই বই আছে। তোমরা আমি রেফার করে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, এই বইটি তোমরা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটি তোমরা ফলো করতে পারো শিক্ষার্থী বন্ধুরা। আমি এর আগে ক্লাসে বলেছি। তোমরা আব্দুল হাই আলী হাসানের বাংলা সাহিত্যের কি এই যে বইটি বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, একই নাম, এটি হচ্ছে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত, এটি ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। আর এই বইটির নাম শুধু বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই দুটি বই তোমরা আরো যারা বেশি জানতে চাও বা পড়তে চাও নজরুলের তথ্যগুলি তোমরা পড়বে। পাশাপাশি আমার এই যে ডক্টর জুয়েল কিবরিয়ার একটি বই আছে বাংলা কোষ, নিশ্চয়ই তোমাদের অনেকের কাছে আছে। এই বইটিও তোমরা একটু রেফারেন্স হিসাবে পড়তে পারো, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? তাই না? হ্যাঁ, তোমরা সৌমিত্র শেখর স্যারের সাহিত্য জিজ্ঞাসা, সেই বইটিও পড়তে পারো। আরেকটি বই আমরা ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, আমি খুবই পছন্দ করি এবং খুবই একটি দারুণ বই। ডক্টর হুমায়ুন আজাদের ছোটদের উপযোগী করে লেখা, খুব সহজ ভাষায় কিন্তু খুবই দারুণ চমৎকার বই। ডক্টর হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি, ডক্টর সৌমিত্র শেখর স্যারের তোমরা সাহিত্য জিজ্ঞাসা, ঠিক আছে? এই বই দুটোও পড়তে পারো। এবং পাশাপাশি আমি আরো যে দুটো বই দেখেছি, এবং আমার বাংলা কোষ, এই বিশেষ বাংলা কোষ, এটা আমি জুয়েল কিবরিয়া, এই বইটি তোমরা ফলো করতে পারো। তো নজরুলের অগ্নিবীণা কাব্যগ্রন্থ, বিশ্বের বাসী, সাম্যবাদী, তাই না, চক্রবাক, ফণী মনসা, ছায়ানট, জিঞ্জির, প্রলয় শিখা, অসংখ্য কবিতা এবং নজরুল অনেক কাব্য নজরুল তার জীবনে কি রচনা করেছেন, এই কাব্যগুলি তোমরা পড়তে পারো।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমি নজরুলের ওই যে বললাম যে আমি স্পেসিফিক কিছু বিষয়, যেহেতু আমার একটি বিসিএস ওরিয়েন্টেড ক্লাস বা আমার জব ওরিয়েন্টেড ক্লাস, আমি সেই বিষয়টাকে একটু হাইলাইট করার জন্যই একটু ক্লাসগুলো অন্য স্টাইলে যাচ্ছি। যে নজরুলের গ্রন্থের তালিকাগুলো আমি টোটালটা না দিয়ে একটু সেগমেন্ট করে করে ভাবছি। যেন বিসিএস এর প্রশ্ন হবে নজরুলের শিশুতোষ গ্রন্থ কোনটি, নিচের কোনটি নজরুল রচিত শিশুতোষ গ্রন্থ। তো তুমি যদি শুধু গ্রন্থের নামগুলি একটানা মুখস্থ করে যাও তাহলে কিন্তু বিসিএস এ ভালো করা যাবে না। অর্থাৎ কি জাতীয়, কি ধরনের, কোনটি শিশুতোষ, কোনটি আত্মজীবনীমূলক, কোনটি অনুবাদমূলক রচনা, কোনটি তাই না প্রবন্ধ, কোনটি গল্প, কোনটি উপন্যাস, এইভাবে নজরুলের রচনাগুলিকে বা যে কোনো বড় লেখকের রচনাগুলিকে তুমি একটু সেগমেন্ট করে করে আমরা বিসিএস এর জন্য পড়াই ক্লাসে। তো নজরুলের ছোটদের জন্য লেখা গ্রন্থ ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, কি কি শিশুতোষ গ্রন্থ, নজরুল রচিত শিশুতোষ গ্রন্থ ঝিঙে ফুল, সাত ভাই চম্পা, নজরুল রচিত শিশুতোষ গ্রন্থ ঝিঙে ফুল, সাত ভাই চম্পা। নজরুলের অনুবাদ গ্রন্থ আছে তিনটি, অনুবাদ গ্রন্থ খুবই বিখ্যাত, সেই অনুবাদ গ্রন্থ তিনটি। তার একটির নাম হচ্ছে রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি হাফিজ। তোমরা যারা শিক্ষার্থী, হাফিজ কবি হাফিজ পারস্যের অত্যন্ত বিখ্যাত বড় মাপের কবি, সেই হাফিজের রুবাইয়াতের অনুবাদ করেছিলেন নজরুল। গ্রন্থটির নাম দিয়েছিলেন রুবাইয়াতি হাফিজ। নজরুলের আরেকটি অনুবাদ গ্রন্থ যার নাম রুবাইয়াত-ই ওমর খৈয়াম, রুবাইয়াতি ওমর খৈয়াম, এটি নজরুলের আরেকটি বিখ্যাত গ্রন্থ রুবাইয়াতি ওমর খৈয়াম। ওমর খৈয়াম অত্যন্ত বিখ্যাত একজন কবি, তিনিও পারস্যের কবি ওমর খৈয়াম। ওমর খৈয়ামের যে রুবাই, সেই রুবাইগুলি নজরুল অনুবাদ করেছিলেন, গ্রন্থটির নাম দিয়েছিলেন রুবাইয়াতি ওমর খৈয়াম। নজরুলের আরেকটি অনুবাদ গ্রন্থ ছিল, সেটির নাম হচ্ছে কাব্যে আমপারা, কাব্যে আমপারা, কাব্যে আমপারা। এবং এই গ্রন্থটি শিক্ষার্থী বন্ধুরা তোমরা জেনে হয়তো অবাক হতে পারো, অনেকে জানো না, এই গ্রন্থটি কিন্তু পবিত্র কোরআন শরীফের অনুবাদ এবং পবিত্র কোরআনের প্রথম পদ্যানুবাদ, অনুবাদ পদ্য ভাষায়, কবিতার ভাষায় পদ্যানুবাদ পবিত্র কোরআনের। তোমরা যদিও জানো যে বাংলা অনুবাদ কোরআনের প্রথম করেছেন ভাই গিরিশচন্দ্র সেন, ঠিক আছে, ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কোরআনের প্রথম অনুবাদক। নজরুল এই পবিত্র কোরআনের পদ্যানুবাদ করেছিলেন এবং আমপারা অর্থাৎ কোরআনের 30তম পারাটিকে বলে আমপারা। ছোটবেলায় আমরা ছোট আমপারা বই এইভাবে নিয়ে পড়তাম মাদ্রাসায় বা মসজিদে গিয়ে। আমপারা অর্থাৎ 30তম যে ছোট ছোট সূরার সমন্বয় যে পারাটি, সেই পারাটিকে বলা হয় আমপারা। তো সেই 30 নম্বর পারার তথা আমপারা অর্থাৎ ছোট সূরার সমন্বয় যে পারা, সেই পারাটি নজরুল কি করেছিলেন, পুরো 30তম পারাটি কাব্যানুবাদ করেছিলেন, কবিতার ভাষা অনুবাদ করেছিলেন, যেটি একটি বিশাল একটি কৃতিত্ব নজরুলের। তো নজরুলের অনুদিত গ্রন্থগুলি কোনটি বা কোনটি নয় বা কোনটি, তার মধ্যে রুবাইয়াতি হাফিজ, রুবাইয়াতি ওমর খৈয়াম আর কাব্যে আমপারা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নোটস পড়ছো নিশ্চয়ই নোট পড়বে। আর নজরুলের উপন্যাস কয়টি? 3টি। নজরুলের উপন্যাসের সংখ্যা 3টি, সেট 3টি। কি কি? মৃত্যু ক্ষুধা, কি প্রথম উপন্যাস কোনটি? নিশ্চয় মৃত্যু ক্ষুধা নয়, তাই না? প্রথম উপন্যাসটির নাম কি? বাঁধনহারা। নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। নজরুলের প্রথম উপন্যাস বাঁধনহারা। 1927 সালে নজরুলের প্রথম উপন্যাসটি প্রকাশিত হয় বাঁধনহারা। এই উপন্যাসটি হলো বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম
পত্র উপন্যাসের নাম কি? বাঁধনহারা। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের নাম কি? বাঁধনহারা। তাহলে বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাসের রচয়িতাকে কাজী নজরুল ইসলাম। যদি প্রশ্নটি ঘুরিয়ে করে কেউ যে পত্র উপন্যাসের জনককে, তোমরা কিন্তু একজনও পারবে না। কেন পারবে না? মানে এরকম কোনো তথ্য প্রচলিত কোনো ওই গাইড বইগুলোতে দেওয়া থাকে না। এইগুলি শিক্ষকরা তাদের সৃজনশীলতাতে বের করেন যে পত্র উপন্যাসের জনককে। পত্র উপন্যাসের জনক এই যে বাংলা সাহিত্যের প্রথম যিনি পত্র উপন্যাস লিখলেন নজরুল, তিনি হলেন পত্র উপন্যাসের জনক। বাংলা সাহিত্যের প্রথম পত্র উপন্যাস হচ্ছে বাঁধনহারা। 1927 সালে নজরুলের প্রথম উপন্যাস। নজরুলের দ্বিতীয় উপন্যাস, যেটি নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস, সেটির নাম হচ্ছে মৃত্যু ক্ষুধা। 1929 সালে মৃত্যু ক্ষুধা উপন্যাসটি প্রকাশিত হয়, যেটি 1929 শিক্ষার্থী মধ্যে একটু কারেকশন করে 1930 নয়, মৃত্যু ক্ষুধা 1930। এবং আরেকটি তার উপন্যাস ছিল যেটির নাম ছিল কে? কুহেলিকা। এই হচ্ছে আমাদের নজরুল রচিত কি উপন্যাস? বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কুহেলিকা। তো মৃত্যু ক্ষুধা হচ্ছে নজরুলের কি শ্রেষ্ঠ বা সবচেয়ে জনপ্রিয় উপন্যাস, নজরুলের শ্রেষ্ঠ উপন্যাস। নজরুল রচিত শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা, 1930 সালে প্রকাশিত হয়েছে। আর নজরুলের শেষ উপন্যাসটির নাম কি? কুহেলিকা। এবং এই উপন্যাসটি, কুহেলিকা উপন্যাসটি প্রেক্ষাপট একটু জেনে রাখো, মানে জাস্ট প্রেক্ষাপট এক কথা যদি বলি তাহলে সন্ত্রাসবাদী আন্দোলন। কুহেলিকা উপন্যাসের উপজীব্য বিষয় কি? সন্ত্রাসবাদী বা সহিংস আন্দোলন। তোমরা জানো যে ভারতে দুটি ধারার আন্দোলন সংগঠিত ছিল, একটি অহিংস আন্দোলন, একটি সহিংস আন্দোলন। অহিংস আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে? মহাত্মা গান্ধী, গান্ধীজি। তিনি অহিংসা আন্দোলন, অহিংস আন্দোলন। অর্থাৎ তোমাকে যদি কেউ একটা চড় মারে, তুমি কি করো? আর একটা চড় গাল দাও, এই জাতীয়। অর্থাৎ আমাকে আঘাত করলে আঘাত না, আমি আঘাত মেনে নেব। কিন্তু আরেকটা হিংসাত্মক আন্দোলন, তথা সহিংস আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বললেন যে না, এই মার খেয়ে এই দেশ স্বাধীন হবে। কি করতে হবে? মার দিতে হবে। গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি বললেন যে গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। রক্ত দাও, আমি স্বাধীনতা দেব। এবং এই আন্দোলনে সাথে নজরুলের কিন্তু একটু সম্পৃক্ততা ছিল, অল্প একটু। তো তিনি এই আন্দোলনকে একটু সমর্থন করতেন। তো এই আন্দোলনের প্রেক্ষাপটে তিনি কুহেলিকা উপন্যাসটি রচনা করেছিলেন। যদিও মৃত্যু ক্ষুধা উপন্যাসেও সেই বিষয়টি সন্ত্রাসবাদী বা এই সহিংস আন্দোলনের প্রেক্ষাপটটা কিছুটা আছে, কিন্তু এই উপন্যাসের মূল উপজীব্য বিষয় হিসেবে ধরা হয় নদিয়ার চাঁদ সড়কের জনজীবন। নদিয়ার চাঁদ সড়কের জনজীবন, দুঃখ, দারিদ্র, ক্ষুধা, মৃত্যু। নদিয়ার চাঁদ সড়ক নামক একটি এলাকার মানুষের জীবনের ক্ষুধা, দারিদ্র, মৃত্যু, হাহাকার, পাওয়া না পাওয়ার বেদনা, এবং তার পাশাপাশি কিন্তু সেখানেও এই হিংসাত্মক আন্দোলন বা সহিংস আন্দোলনটি আছে। যদি অনেক ডিটেলসে যেতে পারছে না, কারণ আমি নজরুলকে আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাই। এবং এই নায়কের, এই মৃত্যু ক্ষুধা উপন্যাসের নায়ক আনসার, সে এই হিংসাত্মক আন্দোলনের সাথে জড়িত। নায়কের নাম কি? মৃত্যু ক্ষুধা উপন্যাসের নায়ক আনসার, যে এই হিংসাত্মক আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত। তোমরা নিশ্চয়ই কাহিনীটা পড়বে, নজরুলের মৃত্যু ক্ষুধা উপন্যাসটা অবশ্যই পড়বে, তোমাদের ভালো লাগবে এবং বিসিএস এর জন্য বা জবের জন্য কিন্তু কাজেও লাগবে। তো শিক্ষার্থীদের নজরুল রচিত উপন্যাস তিনটি: বাঁধনহারা, মৃত্যু ক্ষুধা এবং কি? কুহেলিকা। আমরা জানলাম। নজরুল থেকে একটি প্রশ্ন, নজরুলের আমরা যদি কাব্যগ্রন্থে যাই তার আগে একটু গল্প গ্রন্থগুলো বলে নিই। নজরুলের গল্প গ্রন্থের সংখ্যা তিনটি: ব্যথার দান, রিক্তের বেদন এবং কি? শিউলিমালা। নজরুল রচিত গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? তিনটি: ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা।
ব্যথার দান, রিক্তের বেদন এবং শিউলিমালা। ব্যথার দান 1922 সালে, রিক্তের বেদন 1925 সালে এবং শিউলিমালা 1931। নজরুল রচিত গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? 3টি। কি কি? ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। বা কোনটি নজরুল রচিত গল্প গ্রন্থ বা কোনটি নজরুল রচিত গল্প গ্রন্থ নয়, এমনও প্রশ্ন অনেক সময় কি আমরা করে থাকি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কোনটি নয়, তাহলে এই 3টা বাদ দিয়ে যেটি থাকবে সেটি নয়। আর কোনটি গ্রন্থ, তাহলে এই 3টার যে কোনো একটি থাকতে পারে, 3টিও থাকতে পারে, যে সবগুলি। কোনটি নজরুল রচিত গল্প গ্রন্থ, তাহলে 3টি থাকবে, সবগুলোই হবে, অথবা 3টির কোনো একটি থাকবে, অথবা প্রশ্নটা একটু চালাকি করে বলা হবে যে কোনটি নজরুল রচিত গল্প গ্রন্থ নয়। অনেকে পড়ে কোনটি নজরুল রচিত গ্রন্থ নয়, তো গল্প গ্রন্থ নয়, তার মানে এর মধ্যে একটু উপন্যাস দিতে পারে, নিত্যক্ষুধা, সেটি কিন্তু নজরুল রচিত গ্রন্থ, কিন্তু নজরুল রচিত গল্প গ্রন্থ নয়। এই প্রশ্নগুলো অনেক সময় বুঝতে পারে না বলে শিক্ষার্থীরা কিন্তু হুট করে বিভ্রান্ত হয়ে যায়। তাহলে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই গল্প গ্রন্থগুলিতে নজরুলের একটু আলাদা স্বকীয় সত্তা প্রকাশ পেয়েছে। নজরুলের রোমান্টিক সত্তাটি, অর্থাৎ নজরুলের কিন্তু দুটি সত্তা, নজরুলের জীবনে 2টি ধারা। তোমরা জানো নজরুলকে নিয়ে খুবই, আমি প্রথমেই বলেছি, নজরুলকে নিয়ে বলে শেষ করা যাবে না। নজরুলের আত্মার ভিতরে 2টি ধারা, একটি হচ্ছে তার বিদ্রোহী ধারা এবং আরেকটি হচ্ছে তার রোমান্টিক ধারা। তিনি বলেছেন বিদ্রোহী কবিতায়, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি কৃষ্ণের মোহনবাসী, যেটা রোমান্টিকতা, রোমান্সের বাঁশি, আর এক হাতে কি? রণতুর্য, অর্থাৎ যুদ্ধের বাঁশি, যুদ্ধের বাদ্যযন্ত্র। তো এই গল্পগুলোতে নজরুলের সেই কি রোমান্টিক যে বাঁশি, অর্থাৎ নজরুলের গল্পগুলির মধ্যে প্রেম, বিরহ, আবেগ, ভালো লাগা, ভালোবাসা, পাওয়া না পাওয়া, ব্যথা, বেদনা, এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে নজরুল কিন্তু তার গল্পের প্লটগুলি সাজিয়েছিলেন। একটি প্রশ্ন বিসিএস এ প্রায় আসে শিক্ষার্থী বন্ধুরা, শুনতে পাচ্ছি না ঠিক মতো স্যার। আয়শা সানিয়া লিখেছেন, কেন শুনতে পাচ্ছেন না? সাউন্ড কি ক্লিয়ার নাই? শিক্ষার্থী বন্ধুরা, একজন লিখছেন শুনতে পাচ্ছেন না, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে। ফিরোজ আহমেদ আকাশ। আচ্ছা, আরেকজন লিখছেন আবার শুনতে পাচ্ছি না ঠিক মতো স্যার। তাই তো দেখছি। তাহলে শামীম লিখছো আপনার নেট প্রবলেম। বস ব্যাক টু অ্যাকশন। আচ্ছা স্যার প্লিজ, আমি বুঝতে পারছি না এটা। উম্মে কুলসুম, কনি ঠিক মতোই শোনা যাচ্ছে। কনি আছে লাইনে। মুফাজ্জল হোসেন খান, হেডফোন ইউজ করলে শুনতে পাবেন। হ্যাঁ, হেডফোনে একজন লিখছেন হেডফোন ইউজ করলে একটু ভালো শুনতে পাবেন, একটু আপনারা ট্রাই করে দেখতে পারেন। হ্যাঁ, সাউন্ডের একটু প্রবলেম হচ্ছে অনেকে বলছেন, তো একটু হেডফোন লাগান। হ্যাঁ, আপনারা একটু, যারা শুনতে প্রবলেম হচ্ছে যাদের, তারা একটু হেডফোন লাগান। সুভাষ মুর্মু লিখেছেন। আচ্ছা, সাবরিন আক্তার রিয়া, অনেকদিন পর দেখলাম স্যার, আপনাকে অনেক ভালো লাগতো আপনার ক্লাস। আচ্ছা ঠিক আছে। অনেক 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 কমেন্টস প্রতিনিয়ত আসতে আছে। আমি দুঃখ প্রকাশ করছি আমার বিদ্রোহী। আচ্ছা, লালন লালন, অনেক অনেক, আমি আসলে কমেন্টসে যাচ্ছি না, আমি ক্ষমা চাচ্ছি শিক্ষার্থী বন্ধুরা, যে আমি তোমাদের হয়তো অনেকেরই কমেন্টস এখন দেখতে পাচ্ছি না। আমি চেষ্টা করে দেখবো, যদি আমি আমার ক্লাসের পরে তোমাদের এগুলো দেখা যায়, আমি সবার কমেন্টসে একটু দেখবো, আমার ভালো লাগবে। তোমাদের অনেকদিন পরে যেহেতু তোমাদের সাথে আমার একটু যোগাযোগ ঘটলো, আমি একটু ক্লাসে চলে যাই, ক্লাসের দিকে যাই। তোমরা যারা শুনতে একটু অসুবিধা হচ্ছে মনে করছো, তোমরা একটু হেডফোন লাগিয়ে নিলে মনে হয়, বলছে শামীম আমাদের অপারেটর, যে একটু ভালো শোনা যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের
সঙ্গীত গ্রন্থ। দেখো নজরুল ওই যে ছোটবেলা শুরু হয়েছিল কিন্তু নজরুলের কি দিয়ে? লেটো গান দিয়ে। নজরুলের জীবনটা শুরু হয়েছিল প্রথমে লেটো গান, এবং নজরুল কিন্তু অসংখ্য গান, যাকে আমরা নজরুল গীতি বলে থাকি, তো অসম্ভব সুন্দর গান নজরুলের আছে, সেই গানগুলি নজরুল গীতি নামে পরিচিত। তো নজরুল এই গান, নজরুলের সঙ্গীত গ্রন্থ গুলো কি কি তোমরা একটু দেখে নিতে পারো। নজরুলের সঙ্গীত গ্রন্থ: বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুর সাকি, জুলফিকার, গুলবাগিচা। বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুর সাকি, জুলফিকার, গুলবাগিচা। চন্দ্রবিন্দু। আরো আছে অসংখ্য গান, বন, গীতি, তারপরে গীত, শতদল, সুরমুকুর, ছায়ানট, অসংখ্য গানের বই, হিন্দোল। নজরুল রচিত বিশেষ করে এই গ্রন্থগুলি একটু বেশি গুরুত্বপূর্ণ। বুলবুল, হয়তো প্রশ্ন হবে চোখের চাতক কি জাতীয় রচনা, হয়তো প্রশ্ন হতে পারে জুলফিকার কি জাতীয় রচনা, চন্দ্রবিন্দু কি জাতীয় রচনা, ঠিক আছে, হিন্দোল কি জাতীয় রচনা, ছায়ানট কি জাতীয় রচনা। তাহলে এই গ্রন্থগুলি বা নিচের কোনটি নজরুল রচিত সঙ্গীত গ্রন্থ, নিচের কোনটি নজরুল রচিত গানের বই, বা কোনটি সঙ্গীত গ্রন্থ নয়, এই প্রশ্নগুলো আমরা চালাকি করে করি। তো এইগুলি নজরুলের বিখ্যাত সঙ্গীত গ্রন্থ: বুলবুল, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুর সাকি, জুলফিকার, গুলবাগিচা, বনগীতি, গীত শতদল, সুরমুকুর, ছায়ানট, হিন্দোল। শিক্ষার্থী বন্ধুরা, এইগুলি তাহলে নজরুল রচিত কি সঙ্গীত গ্রন্থ, ঠিক আছে। নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ একটু দেখো। নজরুল রচিত প্রবন্ধ: যুগবাণী। নজরুল রচিত প্রবন্ধ যুগবাণী, তারপরে হলো রুদ্র, মঙ্গল, তারপরে দুর্দিনের যাত্রী। নজরুল রচিত কি এগুলি কি জাতীয় রচনা? প্রবন্ধ জাতীয় রচনা। যুগবাণী, রুদ্র, মঙ্গল, দুর্দিনের যাত্রী। আচ্ছা, সাউন্ড আর একটু বাড়ালে ভালো হয় স্যার। আমার সাউন্ড তো মোবাইলের সাউন্ড এই পর্যন্ত শেষ। তোমরা একটু হেডফোন লাগাও, যাদের সাউন্ডের প্রবলেম তারা হেডফোন লাগাও। সত্যিকারের সাহিত্যপ্রেমিক তারা কখনো হিংসা করবে না। আচ্ছা, আমি কমেন্টসে যাচ্ছি না। আচ্ছা, রাজবন্দির জবানবন্দি। রাজবন্দির জবানবন্দি। যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি। ধূমকেতু। নজরুল রচিত প্রবন্ধ গ্রন্থ, বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ: যুগবাণী, রুদ্রমঙ্গল, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি এবং ধূমকেতু। এইগুলি হচ্ছে নজরুল রচিত কি প্রবন্ধ গ্রন্থ, ঠিক আছে। এখন আমি অত্যন্ত ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের সাথে যাব, যে নজরুল কোন কোন গ্রন্থ নজরুলের নিষিদ্ধ হয়েছিল। এরকম একটি প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা বিশেষে হয়, এটা নিয়ে একটু নজরুলের কোন গ্রন্থগুলি নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, নজরুলের নিষিদ্ধ গ্রন্থের সংখ্যা নিয়ে একটুখানি দ্বিমত আছে, বাজেয়াপ্ত গ্রন্থের সংখ্যা নিয়ে। তো মোটামুটি 5টি গ্রন্থ নজরুলের
নিষিদ্ধের তালিকায় সবাই রেখেছেন সেই গ্রন্থগুলি হচ্ছে, দেখো, একটি হচ্ছে ভাঙার গান, ভাঙার গান বিশ্বের বাসী, বিশ্বের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু। নজরুলের নিষিদ্ধ কাব্যগ্রন্থ হলো বিশ্বের বাসী, ভাঙার গান, প্রলয় শিখা। আর নিষিদ্ধ সঙ্গীত গ্রন্থের নাম কি? চন্দ্রবিন্দু। ঠিক আছে। আর নিষিদ্ধ প্রবন্ধ হচ্ছে কি? নজরুলের যুগবাণী। এই পাঁচটি গ্রন্থ নজরুলের নিষিদ্ধ। এটা নিয়ে সবাই এই পাঁচটি গ্রন্থের কথা বলেছেন। ঠিক আছে। শিশির কর, বিখ্যাত সাহিত্যতাত্ত্বিক নজরুল গবেষক শিশির কর, তিনি বলেছেন এই পাঁচটি গ্রন্থ নজরুলের নিষিদ্ধ হয়েছে। কাব্যগ্রন্থ হচ্ছে ভাঙা গান, বিশ্বের বাসী, প্রলয় শিখা, সঙ্গীত গ্রন্থ চন্দ্রবিন্দু এবং প্রবন্ধ গ্রন্থ যুগবাণী। তবে এর বাইরে আরো দুটি গ্রন্থের কথা কেউ কেউ বলছেন যে এই গ্রন্থ দুটি নিষিদ্ধ হয়েছে। সে তার একটি গ্রন্থের নাম হচ্ছে দুর্দিনের যাত্রী এবং রুদ্রমঙ্গল। তবে এটা নিয়ে একটু দ্বিমত আছে। রুদ্রমঙ্গল এবং দুর্দিনের যাত্রী। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি কনফিউশন আসে বা পরীক্ষা, তাহলে তোমরা কি পাঁচটি গ্রন্থ দিবা যে ভাঙা। এই পাঁচটি গ্রন্থ মূলত নজরুলের বাজেয়াপ্ত হয়েছিল। ঠিক আছে। ভাঙার গান, বিশ্বের বাসী, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী। এইটি বহুল প্রচলিত তথ্য নির্ভর মত যে এই পাঁচটি গ্রন্থ নজরুলের নিষিদ্ধ বা বাজেয়াপ্ত হয়েছে। দুই একটি তাত্ত্বিকের মতে রুদ্রমঙ্গল এবং দুর্দিনের যাত্রী নিষিদ্ধ হয়েছে, তবে এটা নিয়ে প্রামাণিকতা পাওয়া যায়নি। আর আরেকটি গ্রন্থ নজরুলের অগ্নিবীণা। শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করতে হবে কথাটি, যেটি বলছে অগ্নিবীণা। এই কাব্যটি কিন্তু বাজেয়াপ্ত হয়নি। কাব্যটি বাজেয়াপ্ত হয়নি, কিন্তু এই কাব্যের একটি কবিতা, যে কবিতাটির নাম ছিল রক্তাম্বর ধারিণী মা। রক্তাম্বর ধারিণী মা। এই রক্তাম্বর ধারিণী মা, এই কবিতাটির নিষিদ্ধ করা হয়। অগ্নিবীণা কাব্য নিষিদ্ধের তালিকায় সমালোচকরা রাখছেন না। তারা বলছেন অগ্নিবীণা কাব্যের একটি কবিতা রক্তাম্বর ধারিণী মা। শিথির সিঁদুর মুছে ফেল মাগো, জাল শেথা জাল কালচিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। তোমরা পড়ে দেখবে, অগ্নিবীণা কাব্যে এখনো আছে। অগ্নিবীণা কাব্যের এটি তৃতীয় কবিতা যথাসম্ভব। শিথির সিঁদুর মুছে ফেল মাগো, জাল শেথা জাল কালচিতা, তোমার খড়গ রক্ত হোক স্রষ্টার বুকে লাল ফিতা। তো দেবীকে সম্বোধন করে, রক্তাম্বর ধারিণী মাকে সম্বোধন করে লিখছেন। আর এই অগ্নিবীণা কাব্যের কিন্তু প্রথম কবিতার নাম কি? প্রশ্ন। নজরুলের খুবই বিখ্যাত একটি কবিতা অগ্নিবীণা, অত্যন্ত বিখ্যাত কাব্য, তার প্রথম কাব্য এবং সবচেয়ে বিখ্যাত কাব্য অগ্নিবীণা। তো অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। এই প্রশ্নটি বিশেষে আসে এসছে যে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা প্রলয় উল্লাস। বিদ্রোহী কততম কবিতা? অগ্নিবীণা কাব্যের বিদ্রোহী কততম কবিতা? শিক্ষার্থী বন্ধুরা, তার উত্তর হচ্ছে দ্বিতীয় নম্বর, 2 নম্বর। বিদ্রোহী অগ্নিবীণা কাব্যের কততম কবিতা? দ্বিতীয় সংখ্যক। ঠিক আছে। প্রথম কবিতার নাম কি? প্রলয় উল্লাস। তাহলে অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতার নাম প্রলয় উল্লাস, আর দ্বিতীয় কবিতাটি হচ্ছে বিদ্রোহী। ঠিক আছে। শেষ কবিতার নাম কি? মহরম। জেনে রাখো, অগ্নিবীণা কাব্যের শেষ কবিতাটির নাম মহরম। কারবালার বিষাদময় কাহিনী নিয়ে মহরম কবিতাটি লেখা হয়েছে। তো এই অগ্নিবীণা কাব্যের রক্তাম্বর ধারিণী মা কবিতাটি নিষিদ্ধ হয়েছে, কিন্তু পুরো কাব্য গ্রন্থটি নিষিদ্ধ হয়নি, বাজেয়াপ্ত হয়নি। আচ্ছা, নজরুল কারাবরণ করতে হয়েছে। নজরুলকে জীবনে 2 বার। নজরুল কারাবরণ করেছেন কয়বার?
দুইবার। তার প্রথমটি 1923 সালের 16 জানুয়ারি। 1923 সালের 16 জানুয়ারি শিক্ষার্থী বন্ধুরা নজরুলকে কারাবরণ করতে হয়, তার 1 বছরের জেল হয়। কিসের জন্য? একটি কবিতার জন্য। কবিতাটির নাম কি? আনন্দময়ীর আগমনে। আনন্দময়ীর আগমনে। তো এই আনন্দময়ীর আগমনে এই কবিতাটির জন্য নজরুলকে কারাদণ্ড দেওয়া হয়। এই কবিতাটি নজরুল তার যে প্রকাশিত পত্রিকা ছিল, একটি নজরুল সম্পাদিত পত্রিকা, কি? ধূমকেতু। নজরুল সম্পাদিত একটি পত্রিকা ছিল। 1922 সালে এই পত্রিকাটি নজরুল সম্পাদনা করেন, প্রথম প্রকাশিত করেন আর কি। তো নজরুল তার যে এই যে সম্পাদিত পত্রিকা ধূমকেতুতে 1922 সালে তিনি একটি এইটি বলছি আমরা একটা পূজা সংখ্যা বলা হচ্ছে আর কি। ধূমকেতু পত্রিকা 1922 সালের পূজা সংখ্যায় আনন্দময়ের আগমনের নামে একটি কবিতা লিখেছিলেন, দেবী দুর্গাকে সম্বোধন করে। ঠিক আছে? আর কতকাল থাকবি বেটি ঢেলা মূর্তির আড়ালে, দেশটা যে আজ নাশ করেছে উগ্র মূর্তি চাড়ালে। আর কতকাল থাকবি বেটি, দেবী দুর্গাকে সম্বোধন করছেন, আর কতকাল থাকবি বেটি ঢেলা মূর্তির আড়ালে। ঢেলা মূর্তির আড়ালে মূর্তির মধ্যে কতকাল থাকবি, দেশটা যে আজ নাশ করলো উগ্র মূর্তি চাড়ালে। এই জাতীয় একটা চরণ তিনি লিখেছিলেন। তো এই চরণ লেখার ফলে ব্রিটিশরা তার প্রতি ক্ষুব্ধ হয়, ক্রুদ্ধ হয় এবং তার নামে রাষ্ট্রদ্রোহিতায় প্ররোচিত করার মামলা হয়। রাষ্ট্রদ্রোহিতায়, রাষ্ট্রের বিরুদ্ধে খেপিয়ে তোলা এই মামলা হয় এবং 1923 সালের 16 জানুয়ারি ম্যাজিস্ট্রেট সুইনহো, নামটা লিখে রাখো শিক্ষার্থী বন্ধুরা। খুব এই ম্যাজিস্ট্রেট সুইনহো নজরুলকে ভারতীয় দণ্ডবিধির 124 ধারা অনুসারে 124 ধারা অনুসারে রাষ্ট্রদ্রোহিতায় প্ররোচিত করার অপরাধে 1 বছরের কারাদণ্ড দেন। নজরুলকে প্রথম আচ্ছা একটি প্রশ্ন, তামান্না সেতু প্রশ্ন করেছেন, স্যার পত্র উপন্যাস কি? তামান্না সেতু আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি বা অন্য আরো যারা জানেন, পত্র উপন্যাস হচ্ছে পত্রের আকারে রচিত উপন্যাস, অর্থাৎ পত্রের মধ্য দিয়ে উপন্যাস। অর্থাৎ একটা পত্র লিখছি, ঠিক আছে, যে প্রিয় তামান্না, প্রিয় তামান্না, এই বলে আমি শুরু করেছি আমার জীবনের কাহিনী। আবার তুমি যখন লিখছো আমাকে, তখন তোমার অনুভূতিগুলো বলছো। তো এইভাবে কি, অর্থাৎ পত্রের আকারে যে উপন্যাসের কাহিনীটা এগিয়ে চলে, অর্থাৎ পত্রের মধ্য দিয়েই একজনের অনুভব প্রকাশ পাচ্ছে, আর আরেকজন তাকে পত্র লিখছে, তাহলে তার মনোবেদনাটা, তার আকাঙ্ক্ষাটা, এইভাবে পত্রের মধ্য দিয়ে যে উপন্যাসের কাহিনীটা পরিণতির দিকে যায় পত্র রচনার মধ্য দিয়ে, সেটি হচ্ছে পত্র উপন্যাস। আধুনিক জগতে বিষয়টি নাই, তোমরা সেই স্বাদটিও পাবে না। আমরা অল্প কিছু পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে, ঠিক আছে, পত্র লেখা, সে পত্রের জন্য ওয়েট করা, সেটার উত্তর দেওয়া, আবার আসা। তো এই যে পত্রের মধ্য দিয়ে যখন কোনো কাহিনী লেখক রচনা করে ফেলেন, কোনো বিষয়কে তুলে ধরেন কাহিনী ঘটনা দ্বারা, পত্রের আকারে রচিত, অর্থাৎ পত্রের মধ্য দিয়ে রচিত উপন্যাসকে বলা হয় পত্র উপন্যাস। এই জাতীয় আরেকটি উপন্যাস হচ্ছে বাংলা সাহিত্যে সৈয়দ ইমদাদ আলীর হাজেরা। আমি একটু উপন্যাস বলেছি নজরুলের বাঁধনহারা। আরেকটি পত্র উপন্যাস আমার মনে পড়ছে এই মুহূর্তে, সৈয়দ ইমদাদ আলী নামক একজন লেখক, তার রচিত হাজেরা পত্র উপন্যাস। ব্যারিস্টার সাহেব কি ব্রাজিলের কি?
ম্যাজিস্ট্রেট সুইনহো, আচ্ছা না ব্রাজিলের না ইংল্যান্ডের মাহরিন সাদিয়া ইরা, ম্যাজিস্ট্রেট সুইনহো তিনি ইংল্যান্ডের ইংরেজ ম্যাজিস্ট্রেট সুইনহো তিনি এই নজরুলকে তিনি কারাদণ্ড দেন। এবং নজরুল, আমি মাহরিন সাদিয়া ইরাই মনে হয়, তুমি এইটা করেছো কিনা জানি না, কি ম্যাজিস্ট্রেট সাহেব ব্রাজিলের ইংল্যান্ডের। তো এই ম্যাজিস্ট্রেট সেই সময় খুবই উগ্রবাদী ম্যাজিস্ট্রেট ছিলেন এবং এই ধরনের রায়গুলি তিনি দিতেন। তো এই তোমাদের জানিয়ে রাখি একটা তথ্য যে ম্যাজিস্ট্রেট সুইনহো যখন নজরুলকে আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে বলা হয়, অর্থাৎ তার পক্ষে যেতে কোনো উকিল ছিল না, তিনি রাখেননি, তো তিনি নজরুল কাঠগড়ায় দাঁড়িয়ে, খুব মজার তথ্য দিচ্ছি শিক্ষার্থী বন্ধু শুনে রাখো, নজরুল কাঠগড়ায় দাঁড়িয়ে কিন্তু কি একটু জবানবন্দি দিয়েছিলেন ম্যাজিস্ট্রেট সুইনহোকে উদ্দেশ্য করে। এবং সেই বিষয়টি কিন্তু নজরুলের পরবর্তীতে লিখিত আকারে রচিত হয়েছে, যেটি হচ্ছে রাজবন্দির জবানবন্দি, যেটি বাংলা সাহিত্যের প্রথম কাঠগড়া সাহিত্য, বাংলা ভাষার প্রথম কাঠগড়া সাহিত্য। আমরা বলছি কাঠগড়া সাহিত্য মানে নজরুল ওই যে সুইনহোর যে আদালত, সে আদালতে তার আত্মপক্ষ সমর্থনের জন্য যখন থেকে কথা বলতে বলা হতো, কারাগারে দাঁড়িয়ে আবেগময় ভাষায় যে বক্তৃতা দিয়েছিলেন, সেইটি পরবর্তীতে তিনি লিখিত রূপ দিয়েছিলেন, যে সাহিত্যটিকে নাম দেওয়া হয়েছে রাজবন্দির জবানবন্দি। বাংলা সাহিত্যের প্রথম কি কাঠগড়া সাহিত্য। তো এই ম্যাজিস্ট্রেট সুইনহো ভারতীয় দণ্ডবিধির 124 ধারা অনুযায়ী 1923 সালের 16 জানুয়ারি এই রায়টা হয় এবং নজরুলের 1 বছরের জেল হয়। নজরুলকে প্রথম আলিপুর কারাগারে নেওয়া হয় এবং আলিপুর কারাগার থেকে পরবর্তীতে হুগলি কারাগারে স্থানান্তর করা হয়। তো হুগলি কারাগারে স্থানান্তর করা হলে নজরুল সেখানে অনশন করেছিলেন, তোমরা জানো 38 দিন। শিক্ষার্থী বন্ধুরা, নজরুল একটানা 38 দিন অনশন করেছিলেন এবং এই অনশন ভাঙানোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর তাকে টেলিগ্রাম করেছিলেন এবং আরো অনেক মানে সেই সময়ের বড় বড় মানুষরা নজরুলকে টেলিগ্রাম করেছিলেন যে নজরুল গিভ ইউর হাঙ্গার স্ট্রাইক। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর তাকে লিখেছিলেন যে নজরুল তুমি তোমার এই অনশন ত্যাগ করো, বাংলা সাহিত্য বাঙালি জাতির তোমাকে প্রয়োজন। কিন্তু নজরুল তাদের কথা রাখেননি, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। অর্থাৎ নজরুল এই অনশনটা ভেঙেছিলেন কার কথায় বা কার অনুরোধে, এই প্রশ্নটি যদি হয় তাহলে বিরজা সুন্দরী দেবী, একটু শিক্ষার্থী বন্ধুরা একটু জেনে রাখো যে নজরুল কারাগারের অনশনটা ত্যাগ করেছিলেন কার অনুরোধে? বিরজা সুন্দরী দেবী। ঠিক আছে, বিরজা সুন্দরী দেবীর অনুরোধে নজরুল তার অনশন ভেঙেছিলেন। তো আর আরেকটি বার নজরুলকে একটু বলে রাখি, আর 5 মিনিট সময় নিচ্ছি আমি। নজরুলকে কিন্তু দণ্ডটা দেওয়া হয়েছিল শিক্ষার্থী বন্ধুরা কি তাকে সাহিত্য থেকে বিরত রাখার জন্য। আসলে 1 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল তাকে ভীতি দেখানোর জন্য, নজরুল যেন ভয় পায় যেন সে সাহিত্য না লেখে। জেলখানায় বসে নজরুল কিন্তু কবিতা লিখেছেন। এবং নজরুল, তোমরা জানো যে সে সময় কয়েদিদের দাঁত মাজার জন্য কয়লা দেওয়া হতো, আমরা ছোটবেলায় মেজেছি কয়লাতে। তো কয়েদিদের কয়লা হতো, নজরুল কয়লার অর্ধেকটা দিয়ে দাঁত মাজতেন আর বাকি অর্ধেকটা দিয়ে দেওয়ালে সাহিত্য লিখতেন। কারোর ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি, ওরে ও তরুণী শান বাজাতর প্রলয় বিষান, ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর বেদি, লাথিমার ভাঙরে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেলো পারি। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা হা পায়রে হাসি ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখাইহীন তথ্য কেড়ে। লাথিমার ভাঙড়ে তালা যত সব বন্দিশালা, আগুন জ্বালা ফেলু পারি। নজরুল জেলখানায় বসে, তাকে জেল দেওয়া হয়েছিল আসলে প্রতীকী ভাবে, যেন এই জেলের ভয়ে নজরুল সাহিত্য রচনা থেকে বিরত হয়। নজরুল জেলখানায় বসে জ্বালাময়ী সাহিত্য লিখেছেন। তখন তাকে হাত করা এবং হাতে পায়ে বেড়ি পরিয়ে দেওয়া হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে ওই কারাগারে, হুগলি কারাগারে নজরুলকে নির্যাতন করা হয়েছিল এবং তার শুধুমাত্র ফাঁসির কয়েদিদেরই হাত পায়ে বেড়ি পরিয়ে রাখার নিয়ম ছিল, কিন্তু নজরুল যাতে লিখতে না পারে সেই জন্য নজরুল হাতে পায়ে বেড়ি রাখা। নজরুল তখনও মুখে মুখে তিনি রচনা করেছেন যে শিকল পরা ছলমদের, এই শিকল পরা ছল, এই শিকল পরে শিকল তোদের করবরে বিকল, এই শিকল পরা ছলমদের, এই শিকল পরা ছল। তো সেই কবি নজরুল
তো যাই হোক, নজরুল পরবর্তীতে 1923 সালের ডিসেম্বরের দিকে তিনি, জানুয়ারিতে তার কারাদণ্ড হন এবং 1923 সালের ডিসেম্বরের দিকে তার মুক্তি পেলেন। পরবর্তীতে তিনি 1930 সালে প্রলয় শিখা, এই প্রলয় শিখা কাব্যের জন্য তার 6 মাসের কারাদণ্ড হয় এবং তিনি কারাভোগ করেন প্রলয় শিখা কাব্যের জন্য 1930 সালে। এই নজরুল 2 বার জীবনে কারাবরণ করেছেন। তো যাই হোক, নজরুল সম্পর্কে অনেক কথা, আমার যেহেতু 10টা পর্যন্ত ক্লাস, আমার মোবাইলে চার্জও শেষ আর কি, শিক্ষার্থী বন্ধুরা নজরুল সম্পর্কে অনেক কিছুই বলেছি, আর অনেক কিছু আছে নজরুল সম্পর্কে, এত কথা আছে, এত বলার আছে যে আমি যদি 5 ঘন্টা ক্লাস নেই তবু নজরুল সম্পর্কে বলা কিন্তু শেষ হবে না। তো নজরুলের অনেক কথা থাকলো। তো দুটো কারণে, একটা হলো আমার ক্লাসটা ছিল 8টা থেকে 10টা পর্যন্ত, তো 10টা বেজে গেছে, পাশাপাশি আমার মোবাইলের চার্জও একটা অনেকক্ষণ ধরে শেষ হয়েছে। তো শুধু বলে রাখি যে নজরুল আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন কবি, আমাদের বাংলা সাহিত্যের জন্য, বাঙালি জাতির জন্য, গোটা বিশ্বের জন্য, এবং তোমাদের বিশেষ পরীক্ষার্থী যারা এবং অন্যান্য জবের পরীক্ষার্থী যারা, তাদের জন্য তো অবশ্যই। কাজে নজরুল সম্পর্কে আমি তোমাদের একটা চিন্তার আসলে খোরাক দিয়েছি, নজরুলকে জানার জন্য একটু অনুপ্রাণিত করতে চেয়েছি। তোমরা নজরুলের জীবনী পড়বে, নজরুল সম্পর্কে পড়বে, জানবে। নজরুলের অনেক কবিতা আছে যেগুলো নিয়ে কথা বলতে পারতাম, অনেক সাহিত্য ছিল যেগুলো নিয়ে আলোচনা করতে পারতাম। তো আমরা অন্য কোনো ক্লাসে নজরুলের অনেক কথা ছিল, তো আমরা নেক্সট কোনো ক্লাসে হয়তো নজরুলের বাকি আর অনেক জীবনের বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো আজকে পর্যন্ত শিক্ষার্থী বন্ধুরা, তো একটি কথা বলে শেষ করি, নজরুলের সম্পাদিত পত্রিকা ছিল 3টি, তার একটি আমি বলেছি লাঙ্গল, আর একটি হচ্ছে নজরুলের সম্পাদিত পত্রিকা ধূমকেতু, এবং আরেকটি হচ্ছে নবযুগ। তো প্রথম সম্পাদিত পত্রিকাটি হচ্ছে নজরুলের, একটু না বলে শেষ করলে আমার খারাপ লাগবে, নজরুলের প্রথম সম্পাদিত পত্রিকা ধূমকেতু, তারপরে নজরুলের সম্পাদিত পত্রিকা লাঙ্গল, এবং একটি পত্রিকা সম্পাদিত নবযুগ। যদিও একটু এখানে একটুখানি বিভ্রান্তি কোনো কোনো গ্রন্থে এই জন্য আছে যে নবযুগ পত্রিকাটি 1920 সালে প্রকাশিত হয়েছিল, এই তথ্যটি দেওয়া আছে, এটি ঠিক তথ্য, কিন্তু তখন সম্পাদক ছিলেন কমরেড মোজাফফর আহমেদ, নজরুল তার উপসম্পাদক বা সহকারী সম্পাদক ছিলেন। পরবর্তীতে নজরুল কিন্তু এই পত্রিকাটি পরবর্তীতে কমরেড মোজাফফর আহমেদের পরে নিজে একসময় সম্পাদনা করেছেন। তো নবযুগ পত্রিকাটি সালের দিক থেকে 1920 সালে, ধূমকেতু পত্রিকা 1922 সালে। কিন্তু নজরুলের প্রথম পত্রিকা কোনটি? ধূমকেতু। কেন এই তথ্যটি এরকম বিভ্রাট যে নজরুল প্রথম ধূমকেতু পত্রিকা 1922 সালে, এটি তার নিজের সম্পাদিত প্রথম পত্রিকা, আর নবযুগ 1920 সালে প্রকাশিত হলেও এটি মূলত ছিল কমরেড মোজাফফর আহমেদের পত্রিকা। পরবর্তীতে নজরুল এই পত্রিকাটি নিজের সম্পাদনা করেছেন পরে, যার ফলে প্রথম 1920 সালে নবযুগ হলেও নজরুল সম্পাদিত প্রথম পত্রিকা ধূমকেতু 1922 সালে। লাঙ্গল পত্রিকাটি 1925 সালে সম্পাদনা করেছেন নজরুল। তো এই হচ্ছে আমাদের নজরুল সম্পাদিত পত্রিকা, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এই লাঙ্গল পত্রিকাটি পরবর্তীতে আরো ভিন্ন ভিন্ন নামে প্রকাশিত হয়েছিল। তো সেই বিষয়গুলো নিয়ে আর কথা বাড়াচ্ছি না। তোমরা ভালো থেকো, তোমাদের সাথে নিশ্চয়ই আমি দেখার প্রত্যাশা রাখছি। তোমরা সুন্দর থেকো, তোমাদের জীবনটা সুন্দর থাক, আর সাবধানে থেকো। যে কয়েকদিন আরো করোনা পরিস্থিতি, আমাদের দুর্যোগ যাচ্ছে, অনেক দিনই হয়তো থাকবে, আমরা সাবধানে থাকবো, সবাই ভালো থাকবো, ঠিক আছে? তোমাদের হাসি মাখা মুখ নিশ্চয়ই অচিরে দেখবো, সেই প্রত্যাশা রাখছি। শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ।